ঠিক আছে। কি হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের আমাদের ক্লাসটার আমি আগেই তোমাদের নোটিস দিয়েছি। আজকের আমাদের ম্যাথমেটিক্স অনের যে 6 নম্বর চ্যাপ্টার আছে, যেটা সমাবেশ বা কম্বিনেশন, সেই চ্যাপ্টারটা সম্পর্কে আমরা আলোচনা করবো এবং এই চ্যাপ্টারটা A to Z আমরা শেষ করবো ইনশাল্লাহ। তো যারা যারা যেখান থেকে দেখতেছো লাইভটাকে একটু শেয়ার করে দিবা, ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু কাইন্ডলি মেনশন করে দিবা এবং তোমরা আমাকে কনফার্ম করবা যে আমার কথাটুকু শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। এই দুইটা জিনিস কনফার্ম থাকলে আমরা ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো যেখান থেকে দেখতেছো সবাই লাইভটাকে একটু শেয়ার করে দিবা, ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করবা কাইন্ডলি। ওকে, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো, তাই না? বলো, মিড টার্ম শেষ। যারা দিনাজপুর পলিটেকনিক বা অনেক অনেক পলিটেকনিকে আমাদের কিন্তু অলরেডি মিড টার্ম পরীক্ষা শেষ। ঠিক আছে? তো তোমরা সবাই একটু লাইভটাকে শেয়ার করে দিবা, যারা ফ্রেন্ড আছে তাদেরকে একটু মেনশন করবা। ঠিক আছে? যারা ফ্রেন্ড আছে তাদের একটু মেনশন করবা কাইন্ডলি। ওকে, প্রত্যেকে নিজের টাইমলাইনে শেয়ার করবা, ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু কাইন্ডলি মেনশন করবা। ঠিক আছে? আর তোমরা আমাকে একটু কনফার্ম করবা যে আমার কথাটা শোনা যাচ্ছে কিনা, এটা আমাকে একটু কনফার্ম করবা। শুধুমাত্র আমাদের যে গ্রুপটা আছে, আমাদের যে পার্সোনাল গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোতে আমরা একটু শেয়ার করবো, দেন আমরা ক্লাসটা শুরু করবো, কন্টিনিউ করবো ইনশাল্লাহ। সবাই একটু লাইভটা ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করবা। আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যারা রেফার আছে ম্যাথমেটিক্স অনে, যাদের রেফার আছে, যারা তোমরা দ্বিতীয় সেমিস্টারে যারা আছে, তারা যারা ক্লাসটা দেখতেছো ম্যাথমেটিক্স অন, যাদের রেফার আছে তারাও আজকের ক্লাসটা দেখতে পারো। কারণ আজকের ক্লাসটা আমাদের আর্টসের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে অনেক সহজ একটা চ্যাপ্টার, এখান থেকে কোশ্চিন প্রত্যেকবারই আসে। তো তোমরা যারা যারা আসো, যে ক্লাসটা দেখতেছো, ওকে, তো সবাই ফ্রেন্ড যারা আছে কাইন্ডলি তাদেরকে একটু মেনশন করে দিবা, শুধুমাত্র তাদেরকে একটু মেনশন করে দিবা। ঠিক আছে? এবং আমাকে একটু কনফার্ম করো আমাদের কথাটুকু শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, অনেক যারা, যেটা বললাম যে দ্বিতীয় সেমিস্টারে যারা আসছো তারা এই ক্লাসটা করতে পারো, কারণ আজকের ক্লাসটা তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ তাদের তো রেফার আছে, রেফারগুলো তো উঠাইতে হবে, আর রেফারে সেম কিন্তু কোশ্চিন গুলাই আমাদের আসে। ঠিক আছে? তো যারা যারা আসো সবাই লাইভটা আমাকে একটু কনফার্ম করবা যে কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, তোমরা লাইভে জয়েন হয়েছে কিনা, দ্রুত লাইভে জয়েন হয়ে যাবা। ওকে, যারা আবার পেইড ব্যাচ স্টুডেন্ট আছো সবাই লাইভটাতে একটু জয়েন হয়ে যাবা দ্রুত, কারণ তোমাদের অপেক্ষায় আমরা আছি। তোমরা যতক্ষণ পর্যন্ত জয়েন না হচ্ছ, ঠিক আছে, সবাই একটু কাইন্ডলি জয়েন হয়ে যাবা। ওকে, একদম কাইন্ডলি সবাই জয়েন হয়ে যাবা, দ্রুত 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 জয়েন হয়ে যাও ঝটপট করে। এবং একটু ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করে দাও। ঠিক আছে? ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করে দাও। তো সবাই ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করো, দ্রুত মেনশন করো। তোমরা যারা যারা আছো সবাই একটু লাইভটিকে শেয়ার করে দিবা, ফ্রেন্ড যারা আছে তাদের একটু মেনশন করো। ঠিক আছে? বিভিন্ন জায়গায় শেয়ার করে দিবা। হ্যাঁ, ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট থাকবে ইনশাল্লাহ। এবং তোমরা যারা যারা দ্বিতীয় সেমিস্টারে আছো তারাও কিন্তু সেম ক্লাসটা করতে পারো, অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা খুবই তাড়াতাড়ি ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে?
অনেক দ্রুত ক্লাসটা শুরু করে দিব। তোমাদের যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে, আমাদের যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোতে কাইন্ডলি শেয়ার করবা, ঠিক আছে? এবং বিভিন্ন যে গ্রুপগুলো আছে দয়া করে সবাই কাইন্ডলি সেই গ্রুপগুলোতে শেয়ার করে দিও, ঠিক আছে? তো যারা এখন পর্যন্ত সম্ভবত অনেকেই জয়েন হয়ে গেছে, তোমরা আমাকে একটু ক্লিয়ার করো কে কোথা থেকে দেখতেছো এবং হচ্ছে আমার কথাটুকু স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, ঠিক আছে? আমাদের কথাটুকু স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, দুইটা জিনিস কনফার্ম। এবং হচ্ছে তোমরা যদি একটু ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু যদি শেয়ার করে দাও, আমরা কিন্তু কাইন্ডলি ক্লাসটা শুরু করে দেবো, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস তোমাদের জন্য। কারণ ক্লাসটা কেন ইম্পর্টেন্ট বলো তো, যে তুমি অনেক সহজ একটা চ্যাপ্টার পড়ে একটা মার্ক কালেক্ট করতে পারবে, ঠিক আছে? যারা দ্বিতীয় সেমিস্টারে আছো, তোমাদের যাদের রেফার আছে তারাও এই সেম ক্লাসটা করতে পারো। আজকের ক্লাসটা তোমরা শেষ পর্যন্ত দেখতে পারো। আমাদের 1 ঘন্টার একটা ক্লাস থাকবে, এই ক্লাসে আমাদের মোটামুটি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো যারা যারা আছো সবাই একটু আমাকে কাইন্ডলি মেনশন করো তো কে কোথা থেকে দেখতেছো এবং ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, ঠিক আছে? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমরা হচ্ছে একটু ক্লিয়ারলি আমাকে বলো যে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। ওকে, আশা করি সবারই মানে কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে, ঠিক আছে? এবং ক্লাসটা দেখতেছো সবাই। আমরা হচ্ছে একটু সাউন্ডটা একটু দেখে ফেলবো যে ওকে, আমরা সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে আশা করা যায়। ওকে, আমরা হচ্ছে ক্লাসটা শুরু করব। তারপর হচ্ছে বাহার, আসসালামু আলাইকুম স্যার, আমি কুড়িগ্রাম থেকে দেখতেছি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, আমি আসলে স্যার তো না, আমি আসলে ভাইয়া। ওকে, আমি গত বছর শেষ করছি ডিপ্লোমা মেকানিক্যাল টেকনোলজি থেকে দিনাজপুর পলিটেকনিক থেকে মেকানিক্যাল টেকনোলজিতে 2020-21 সেশন থেকে আমি পড়ছি, মানে 1 বছর হলো আমি শেষ করছি। সো আমি স্যার না, আমি স্যার ভাইয়া বলতে পারো তোমরা। ওকে, তো তোমরা হচ্ছে মোস্ট একটা ইম্পর্টেন্ট ক্লাস থাকবে। আমি তোমাদের কাছে সবার কাছে একটা রিকোয়েস্ট, তোমরা হচ্ছে একটু লাইভটাকে শেয়ার করে দিবা, ফ্রেন্ড যারা আছে তাদের একটু মেনশন করবা। সো দ্রুত এই কাজটা করে ফেলবা এবং আমাদের যে ইম্পর্টেন্ট যে ক্লাসটুকু আছে এই ক্লাসটুকু শেষ পর্যন্ত দেখতে হবে, অবশ্যই মনোযোগ দিতে হবে। যে যেখান থেকে ক্লাস দেখতেছো সবাই হচ্ছে একটু খাতা, ঠিক আছে? সবাই হচ্ছে একটু খাতা এবং একটু কলম নিয়ে সুন্দর করে বসবা, দেন আমার ক্লাসটুকু করো, সবার অনেক বেশি ভালো লাগবে। ওকে, তো আমি আমাদের যে হুডিটা পরে আছি এই হুডিটা মূলত আমাদের কোচিং এর হুডি ছিল। যদিও আমরা এখনো কোচিং এর হুডি দিচ্ছি না, গতবার অর্ডার দিচ্ছি, এবার দিচ্ছি না। সো আমাদের হচ্ছে এই গতবার দিছিলাম, আমাদের এখন বর্তমানে টি শার্ট দেওয়া হয় এবং সাজেশন বুকস দেওয়া হয়। ওকে, তো আমরা কথাগুলো না বলে আগে ক্লাসটা কন্টিনিউ করি, তারপর হচ্ছে আমরা পরবর্তীতে ক্লাসে আসবো। দেখো, আমাদের আজকের চ্যাপ্টারটার আলোচনা হচ্ছে সমাবেশ বা হচ্ছে কম্বিনেশন, ঠিক আছে? আমাদের চ্যাপ্টারটা আলোচনা হচ্ছে সমাবেশ বা হচ্ছে কম্বিনেশন। দেখো, বিন্যাস এবং সমাবেশের মধ্যে কিন্তু সম্পর্ক আছে। আমরা অলরেডি হচ্ছে বিন্যাস নিয়ে আলোচনা করছি, বিন্যাসের হচ্ছে ক্লাস করেছি। ভাইয়া আমি তো লাইভ ক্লাস দিচ্ছি। হ্যাঁ, ক্লাস চলতেছে লাইভে। এখন তো আমি কি বল শুরু করলাম, 8টার দিকে শুরু করলাম। পরে কি ফোন দিব, পরে ফোন দিব না কাল দেখা করবো? ঠিক আছে, আমি ক্লাস কি বল শুরু করলাম তো লাইভটা কিভাবে কাটি। তো ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওকে, তাহলে আমরা হচ্ছে আজকের যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে সমাবেশ বা হচ্ছে কম্বিনেশন। ভালো করে দেখবো। আমরা বিন্যাস পড়ছিলাম। বিন্যাস কাকে বলি? কতগুলো নির্দিষ্ট জিনিস, বিন্যাস যখন ছিল কতগুলো নির্দিষ্ট জিনিস বা বস্তু থেকে কয়েকটি বা সব কয়েকটিকে নিয়ে যত প্রকারে সাজানো থাকে এমন বলেছিলাম বিন্যাস। সমাবেশটা কি জিনিস? যে ভাইয়া কয়েকটা জিনিস বা কয়েকটা দল কতভাবে গঠন করা যায় বা কত প্রকারে সাজানো যায়, কয়েকটিকে বাদ দিয়ে বা কয়েকটিকে নিয়ে কত প্রকারে সাজানো যায় বা কত প্রকারে গঠন করা যায়, সেই বিষয়টাকে আমরা বলতেছি মূলত সমাবেশ বা কম্বিনেশন। সমাবেশকে বাংলায় বলা হয়, এই সমাবেশের ইংলিশে হচ্ছে কম্বিনেশন। ওকে, তাহলে এই চ্যাপ্টারে আমাকে কিছু করতে হবে না, এই চ্যাপ্টারে মাত্র একটা মাত্র ফর্মুলা আছে, এই ফর্মুলা ডিপেন্ড করেই আমাদের ম্যাথগুলো মূলত হবে। ওকে, তো যারা যারা আছো দেখো, আমরা যখন বিন্যাস পড়ছিলাম তখন একটা ফর্মুলা ছিল এরকম, NPR। এন বলতে আমাদের কি ছিল? এন বলতে আমরা বলছিলাম এটাকে উপসর্গ বা হচ্ছে প্রিফিক্স। ওকে, এবং আর বলতে আমরা বলছিলাম এটাকে অনুসর্গ অথবা হচ্ছে বলছিলাম সাফিক্স, ঠিক আছে? আর বলতে বলছিলাম অনুসর্গ বা সাফিক্স, এবং পি বলতে হচ্ছে পারমুটেশন। পি বলতে পারমুটেশন বা হচ্ছে বিন্যাস।
তখন আমার ফর্মুলাটা ছিল এরকম যে NPR ইজ ইকাল টু n ফ্যাক্টোরিয়াল, মানে ফ্যাক্টোরিয়াল চিহ্ন কিন্তু দুই ভাবে দেওয়া যায় ভাইয়া, ওকে, একটা এল এর মতো অথবা এক্সক্লামেটরি চিহ্নের মতো, আমরা যে কোনো একভাবে দিতে পারি। n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে n মাইনাস হচ্ছে r ফ্যাক্টোরিয়াল। এটা কিন্তু আমার মূলত NPR এর ফর্মুলা ছিল। NPR এর ফর্মুলা ছিল এটা বিন্যাসের ক্ষেত্রে, মানে পারমুটেশন, p মানে কিন্তু পারমিটেশন বা বিন্যাস। আমার n এর মান দেওয়া থাকে, উপসর্গের মান দেওয়া থাকে এবং অনুসর্গ মান দেওয়া থাকে, আপনাকে মূলত নির্ণয় করতে বলে বিন্যাস বা পারমুটেশন। সেটা কিন্তু আমরা গত ক্লাসে ছিল, যারা ক্লাসটা মিস করছো তারা আগের ক্লাসটা তোমাকে দয়া করে দেখতে হবে। সো আগের ক্লাসটা কোথায় পাবো? আমাদের যে পেইড ব্যাচটা আছে, পেইড ব্যাচ হচ্ছে গ্রুপে দেওয়া আছে, আমরা পেইড ব্যাচের গ্রুপে অলরেডি ক্লাসটা দিয়ে ফেলবো, ঠিক আছে? আজকের ক্লাসে যা বলবো এটার যে হ্যান্ড নোটটা আছে, যেটার লেকচার শিট বলো, যেটা হচ্ছে আমাদের সলিউশন সহ হ্যান্ড নোটটা আছে, এই হ্যান্ড নোটটা যারা আমাদের পেইড গ্রুপের স্টুডেন্ট তাদেরকে কিন্তু দেওয়া হবে। সো যারা যারা এখন পর্যন্ত কোর্স এনরোল করো নাই, সবাই কোর্স এনরোল করতে পারো মাত্র 550 টাকায়, সাথে আমাদের সাজেশনের PDF। আমরা তো অতদিনে বইটা এখনো দিতে পারবো না, তো সময়ও কম, আমরা হচ্ছে সাজেশনের PDFটা দিয়ে ফেলবো, এবং হচ্ছে আমাদের যে ক্লাসগুলো এবং রেকর্ড ক্লাসগুলো এবং হচ্ছে আমাদের হ্যান্ড নোটগুলো, প্রত্যেকটা জিনিসই তোমরা সুবিধা পাবো, ওকে? তো সবাই একটু দেখো যে NPR এর ফর্মুলাটা ছিল ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। তাহলে NCR এর ফর্মুলাটা কেমন একটু লক্ষ্য করে দেখো। NC হচ্ছে r, এর সূত্রটা কেমন? n বলতে কিন্তু ভাইয়া উপসর্গ, r বলতে অনুসর্গ, আর সি বলতে হচ্ছে সমাবেশ বা হচ্ছে কম্বিনেশন। সি বলতে সি এর মানে কম্বিনেশন, সমাবেশের ইংলিশে বলা হয় কম্বিনেশন, এই জন্য এর প্রথম অক্ষরটা সি কিন্তু এই সমাবেশে নেওয়া হয়, ওকে? NCR এর যেটা ফর্মুলা সেটা হচ্ছে এরকম, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা কিন্তু মূলত সূত্র। NCR এর যে ফর্মুলাটা ভালো করে মনে রাখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, কারণ এই চ্যাপ্টার থেকে একটা সংক্ষিপ্ত কোশ্চিন আছে যেটা প্রতিপাদন, সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা গতবারই আসছিল আমাদের 25 সালে অনুষ্ঠিত 25-এ। তো NCR এর যে ফর্মুলাটা, NCR ইজ ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ইনটু হচ্ছে n মাইনাস r। এটা হচ্ছে আমার মূলত NCR, এইটার কিন্তু ফর্মুলা, ঠিক আছে? তো আমার এইটা হচ্ছে একটা ফর্মুলা, এবং NPR এর ফর্মুলা হচ্ছে এইটা, এদের উপর ডিপেন্ড করেই কিন্তু মূলত ম্যাথগুলো হবে, ঠিক আছে? আমরা যদি এদের উপর ডিপেন্ড করে যদি আমরা একটু কয়েকটা ম্যাথ দেখি তাহলে ব্যাপারটা কেমন হয় দেখো তো সবাই, যে আমরা একটা দুইটা ম্যাথ দেখব। তো ওকে, যারা যারা জয়েন হও না সবাই একটু লাইভটাতে জয়েন হবা কাইন্ডলি, ওকে? আমরা তাহলে এই সূত্র দিয়ে একটা ম্যাথ দেখবো, ঠিক আছে? আমরা এতক্ষণ পর্যন্ত সূত্র যে ফর্মুলাটা ছিল এই ফর্মুলাটা দেখলাম, ম্যাথগুলা কেমন থাকতে পারে আমরা একটু দেখবো, ওকে? মনে করো যে এরকম একটা ফর্মুলা আছে, মানে ম্যাথ আছে, বলতেছে 5C2 এর হচ্ছে মান কত, ওকে? 5C2 এর মান কত? আচ্ছা, এই মানটা যদি বের করতে হয়, আমরা কিছুক্ষণ একটা ফর্মুলা পড়লাম, সেটা ছিল ফর্মুলাটা আমি যদি পাশে আরেকবার একটু দেখাই দিই, ফর্মুলা ছিল NC হচ্ছে R ইজ ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। এইটা ফর্মুলা, ঠিক আছে? ওই ফর্মুলাটা আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে একটু লক্ষ্য করে দেখো, 5C2 এর মান যাচ্ছে, এখানে আমার n আছে, এখানে n বলতে আমার 5 আছে, তাহলে ফ্যাক্টোরিয়াল উপরে হবে আমার 5 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r, r এর মান এখানে কত আছে, r এর মান আছে 2 ইনটু n মাইনাস r, মানে 5 মাইনাস 2, ওকে? তো উপরে আমার কত থাকতেছে, ফ্যাক্টোরিয়াল 5 থাকতেছে, নিচে থাকতেছে আমার ফ্যাক্টোরিয়াল 2 ইনটু 5 থেকে 2 বাদ দিতে হবে, 5 থেকে 2 বাদ দিলে কত হবে, ফ্যাক্টোরিয়াল 3। এখন ফ্যাক্টোরিয়ালের 5 এর মান আমরা কিভাবে বের করব? আমরা দুই ভাবে বের করতে পারি, এক হচ্ছে ক্যালকুলেটরে বের করতে পারি, এক হচ্ছে আমরা হিসাব করে বের করতে পারি, আমরা যে কোনো দুই ভাবে বের করতে পারবো। সো দেখো, আমরা যদি 5 এর মান বের করি এইভাবে গুণ করতে হয়, 5 থেকে 1 কম, 5 4 3 2 1, তোমরা ডিরেক্ট ক্যালকুলেটরে বের করে বসাইতে পারবা। 2 মান বের করলে 2 ইনটু 1, তারপর ইনটু 3 মান বের করলে 3 ইনটু 2 ইনটু হচ্ছে 1। ফাইনালি আমরা যদি উপরে একটু ক্যালকুলেশন করি, দেখো এটা 5 4 3 2 1 যদি আমরা গুণ করি তাহলে আসবে আমার 120, ঠিক আছে? 120, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, আর 3 সাথে 6 মানে 12। এই 120 কে যদি আমরা 12 দিয়ে কাটাকাটি করি ফাইনালি পাবো আমরা 10। তাহলে এই যে ম্যাথটা আছে, এই ম্যাথটা হচ্ছে অ্যান্সার হচ্ছে কত, 10। দেখো 5C2 এর মান কত, এই ম্যাথটা যদি আমাকে করতে হয় তাহলে এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে কত, 10।
5c2 এর মান আমরা কি করলাম বলতো, সূত্র অ্যাপ্লাই করছি। সূত্রটা অ্যাপ্লাই করলে 5c2 এর মান কত, এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এখানে সূত্রটা ছিল ফ্যাক্ট এনসিআর এর সূত্র ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ইনটু হচ্ছে n মাইনাস r। তাহলে n বলতে এখানে 5 আছে, তাহলে ফ্যাক্টোরিয়াল 5 দিলাম, তারপর r বলতে ফ্যাক্টোরিয়াল 2 আছে ইনটু হচ্ছে n মাইনাস r মানে 5 মাইনাস 2, 5 থেকে 2 বাদ দিলে কত হবে ফ্যাক্টোরিয়াল 3। এই ফ্যাক্টোরিয়াল 5 এর মান কিভাবে বের করে, 5 থেকে 1 পর্যন্ত কমতে হবে। 2 এর মান কিভাবে, 2 থেকে 1 পর্যন্ত কমবে। 3 এর মান কিভাবে, 3 থেকে 1 পর্যন্ত কমবে। এগুলো যদি আমরা টোটালি গুণ করি 120 আসবে, এগুলো যদি আমরা টোটালি গুণ করি হচ্ছে 12 আসবে। তাহলে ফাইনালি আমরা 120 কে যদি 12 দিয়ে ভাগ দিই তাহলে ফাইনালি আমরা পাবো 10। ঠিক আছে, যারা যারা লাইভটাতে আসো তারা সবাই একটু বলো তো যে বুঝছো কিনা, সহজ একটা ব্যাপার, যে বুঝছো কিনা, একদম নর্মাল একটা বিষয়। ঠিক আছে, লাইভটাতে কতজন জয়েন হয়, সরি সবাই কি জয়েন হয়েছো, লাইভটাকে শেয়ার করছো বলো তো, যারা যারা আছো সবাই একটু মানে কাইন্ডলি হচ্ছে জয়েন হবা, কাইন্ডলি। ঠিক আছে, আমাদের ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস থাকবে। ওকে, তোমার জন্য একটা খুবই ভালো ক্লাস থাকবে ইনশাল্লাহ। ওকে, সো তোমরা যারা যারা আছো এটা লাইনটা বুঝতে পারছো, আমি তোমাদের একটু ক্যালকুলেটর শিখাবো, ক্যালকুলেটরটা একটু শুধু নিতে হবে। দেখো দুইটা জিনিস বিষয় আমি তোমাদেরকে একটু বলছি, ক্যালকুলেটর সাথে ছিল না। ওকে, তারপর হচ্ছে রিফাত বলছে যে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রিফাত। দেখো আমি দুইটা বিষয় একটু বলি, যে এখানে একটা বিষয় লক্ষ্য করবা যে ফ্যাক্টোরিয়াল 5 এর মান যে 5 4 3 2 1 এটা আসছে, এটা আমরা ডিরেক্ট কিন্তু ক্যালকুলেটরও বের করতে পারি। যারা জানো না তারা হচ্ছে একটু সুন্দর করে ক্যালকুলেটরটা বের করবা। স্ট্রাকচারটা তোমাকে বলে দিই, স্ট্রাকচারটা হচ্ছে এরকম ভাইয়া, যে তোমার যখন কোনো ফ্যাক্টোরিয়ালের মান বের করবা তখন আমার স্ট্রাকচারটা হচ্ছে এরকম, যত থাকবে মানে এন বলতে বলছে কি স্বাভাবিক সংখ্যা কত থাকতে পারে, এন চাপ দিবা, তারপর হচ্ছে শিফট চাপ দিবা, শিফট। ঠিক আছে, তারপর এক্স ইনভার্স 1 চাপ দিবা, এক্স ইনভার্স 1, তারপর ইকুয়াল চাপ দিবা, দেখবা যেখানে রেজাল্ট আসবে। ওকে, ইকুয়াল চাপ দিলে আমাদের কি পাবো আমরা, রেজাল্ট। ওকে, এইটা কিন্তু আমার মূলত ফ্যাক্টোরিয়ালের মান বের করা হচ্ছে স্ট্রাকচার, যেটা আমরা বলতেছি এন ফ্যাক্টোরিয়াল, তারপর শিফট চাপ দিতে হবে, তারপর এক্স ইনভার্স 1 চাপ দিতে হবে, তারপর ইজিক্যাল টু, তারপর আমরা রেজাল্ট পাবো। দেখো আমরা যদি একটু বিষয়টা দেখাই তোমাদের, তো এইখানে একটু দেখো ফ্যাক্টোরিয়াল 5 এর, আমরা ধরো ফ্যাক্টোরিয়াল 5 এর মানটা বের করব, কিভাবে বের করব সবাই যদি একটু দেখবা। প্রথমে আমাকে 5 চাপ দিতে হবে। ওকে, 5 চাপ দিছি, তারপর আমরা শিফট চাপ দিলাম, এই যে শিফট চাপছি, তারপর এক্স ইনভার্স 1 বের করবা, ক্যালকুলেটরে কোথায় আছে বের করবা। এরকম একটা দেখো 5 এর সাথে আমার একটা এক্সক্লামেটরি চিহ্নের মতো চলে আসছে, সো এক্সক্লামেটরি চিহ্ন চলে আসছে, তারপর আমরা কথা বলছি বলো তো, ইকুয়াল চাপ দিই, ইকুয়াল চাপ দিলে রেজাল্ট চলে আসবে। রেজাল্টটা কত আসে, 120। দেখো আমরা এখানে এই যে এগুলা যে গুণ করে দেখাইছি, এটা আমরা টোটালি 120 লিখতে পারতাম ডিরেক্ট। কথা হয়তো বুঝতে পারছো, আশা করা যায়। এখন পরবর্তীতে আমার 2 ফ্যাক্টোরিয়ালের মান দরকার, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল মান সেম ভাবে 2 চাপ দিবা, তারপর শিফট চাপ দিয়ে এক্স ইনভার্স 1 চাপ দিবা। ওকে, এক্স ইনভার্স 1, এক্স 2 চাপ দিয়ে শিফট চাপলে এক্স ইনভার্স 1 চাপ দিলে এরকম 2 এক্সক্লামেটরি চিহ্ন চলে আসবে, মানে এটাকে 5 ফ্যাক্টোরিয়াল চিহ্ন বলা হয়। ইজিক্যাল টু দেবো 2 ফ্যাক্টোরিয়াল এর মান হচ্ছে 2। সেম ভাবে যদি আমরা হিসাব করি, 2 চাপ দিয়ে শিফট চাপে এক্স ইনভার্স 1 চাপ দিবা, সো 3 ফ্যাক্টোরিয়াল আসবে। 3 ফ্যাক্টোরিয়াল এর মান কিন্তু হয় 6। ওকে, তাহলে আমরা সেম এইগুলা যদি না হিসাব করে ডাইরেক্ট যদি মানটা বসাই তাও কিন্তু হবে। ওকে, আশা করি বুঝতে পারছো আমরা ফ্যাক্টোরিয়াল এর মান কিভাবে বের করে। এটা কিন্তু মূলত আমরা হচ্ছে 5ম অধ্যায়ে কিন্তু মূলত বলছিলাম। ঠিক আছে, তো যাই হোক আমরা আবার একটু বলে দিলাম, একটু ক্লিয়ারলি করে দিলাম। এখন আরেকটা বিষয় বলি, মজার বিষয় একটা শুনবা। মজার বিষয় হচ্ছে এই যে 5c2 আছে, এর মানটা একবারে কিন্তু 10 বের করা যায়। কেমনে ভাই, এই 5c2 এর যে মানটা আছে একবারে কত বের করা যাবে, 10 বের করা যাবে। স্ট্রাকচারটা তোমরা এখানে দেখবা, প্রথমে 5 চাপ দিবা। ওকে, মানে 5 বলতে n, এখানে যে কোনো কিছু থাকতে পারে n, তারপর হচ্ছে শিফট। ঠিক আছে, তারপর চাপ দিবা ভাগ চিহ্ন, ভাগ চিহ্ন, তারপর চাপ দিবা শিফট চাপে ভাগ চিহ্ন চাপ দিবা, তারপর চাপ দিবা আর, মানে আর এর মান, আগে এন এর মান, তারপর শিফট, তারপর ভাগ, তারপর আর এর মান,
তারপর ইকুয়াল চাপ দিবা, তারপর রেজাল্ট আসবে আর রেজাল্ট রেজাল্ট। ওকে, তাহলে আমার এই যে কোনো কিছু এনপিসি মানে NC2 এর যে কোনো একটা মান বের করার জন্য, NCR এর যে কোনো একটা মান বের করার জন্য আমরা এই স্ট্রাকচারটা ক্যালকুলেটরে ফলো করব। স্ট্রাকচারটা একটু ভালো করে দেখো। প্রথমে এন চাপ দিতে হবে। এন বলতে আমরা কি বুঝাচ্ছি? এন এর মানটা যে কোনো কিছু থাকতে পারে। তারপর আমরা শিফট চাপ দিব, তারপর আমরা ভাগ চিহ্ন চাপ দিব, তারপর আমরা ভাগ চিহ্ন চাপ দেওয়ার পর আর চাপ দিব, তারপর ইজিক্যাল টু চাপ দিব, মানে আর এর যে মানটা সেটা চাপ দিব, আর তো চাপ দিব না, ইজিক্যাল টু চাপ দিব, রেজাল্ট চলে আসবে। দেখো আমরা কেমনি করি একটু যদি তোমাদের চাওয়াই, আমি বলতেছি এন বলতে এখানে কত আছে ভাইয়া? 5 আছে। তাহলে আমরা সর্বপ্রথম চাপ দিলাম 5, ভালো করে দেখবে, সর্বপ্রথম চাপ দিছি 5, তারপর শিফট চাপে আমরা কি চাপ দিব বলতো? ভাগ। এই যে শিফট চাপে ভাগ চিহ্ন আসে, যে 5 এর সাথে একটা সি চলে আসছে, তারপর আর চাপবে, এখানে আর এর মান কত আছে? ফাইনালি আর এর মান আছে 2, তাহলে 5C2, তারপর আমরা ইকুয়াল চাপ দিব, দেখো 10 আসে। তাহলে কত মজার একটা ব্যাপার না, যে ভাইয়া আমরা এই 5C2 কে একবারে ক্যালকুলেটরে চাপে আমরা রেজাল্টটা বের করতে পারবো কত? 10। কথা কি বুঝছো? যারা যারা লাইভটাতে আছে আশা করি প্রত্যেকই ব্যাপারটা খুব বুঝতে পারছো, খুব ইজি একটা বিষয়। তোমাকে ক্যালকুলেটরে দক্ষ হইতে হবে, কারণ এই ম্যাথগুলো আমাদের রচনামূলকে করতে হয়, তখন কিন্তু এইভাবে বের করে দেখাইতে গেলে অনেক সময় চলে যাবে। সো তোমাকে এটা কি করতে হবে? ক্যালকুলেটরে বের করে তোমাকে মানটা বসাইতে হবে। কথা কি বুঝছো? যারা যারা আসলে লাইভটাতে সবাই আশা করি কথাটা বুঝতে পারছো। আমরা নেক্সট টপিকসে চলে যাবো। তোমরা সবসময় এইটা জিনিস মনে রাখবা ক্যালকুলেটরে বের করার ক্ষেত্রে, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল মান বের করা হচ্ছে স্ট্রাকচার, এটা হচ্ছে এনসিআর মান বের করা হচ্ছে স্ট্রাকচার। এনপিআর এর মানটা আমরা কিভাবে বের করবো এই স্ট্রাকচারটা আমরা আগেই বলছি। তো আমরা এখন পরবর্তী যে ম্যাথ আছে পরবর্তী ম্যাথে চলে আসবো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে? তো যারা যারা আসলে লাইভটাতে আশা করি সবাই কিন্তু আমার কথাটুকু বুঝতে পারছে। আমরা এই ছোট্ট জিনিসটাকে নিয়ে অনেকক্ষণ কথা বললাম। এই জিনিসটা কেন কথা বললাম? এই জিনিসটা কারণ এইগুলা কিন্তু বেসিক। এই বেসিকটুকু যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো আছে প্রত্যেকটা ম্যাথই ইনশাআল্লাহ পারবা। ওকে, তো আমরা হচ্ছে নেক্সট কোশ্চেন আছে, নেক্সট কোশ্চেন কেমন থাকতে পারে। তারপর আমরা যদি আরো কয়েকটা কোশ্চেন একটু করাই তোমাদের, একটু দেখবা 5C3 এর মান কত? মান কত বুঝছো? এটা খ্যাত। এটা যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি তাহলে ফ্যাক্টোরিয়াল n হবে, n বলতে আছে 5, ফ্যাক্টোরিয়াল r বলতে আছে 3, ফ্যাক্টোরিয়াল কত? n মাইনাস r মানে 5 মাইনাস হচ্ছে 3, তাহলে উপরে থাকতেছে ফ্যাক্টোরিয়াল 5, ফ্যাক্টোরিয়াল 5 এর মান হচ্ছে 120। কিভাবে বের করে ক্যালকুলেটরে বলছি। 3 মানে হচ্ছে 6, 5 থেকে 3 বাদ দিলে কত হয় ভাই? 2 হয়। ওকে, তাহলে 2 এর মান 2, একই তো ব্যাপার। 120 আর 6 দুগুণা হচ্ছে 12, কাটাকাটি করলে কত আসবে? 10। এটা ম্যাথের অ্যান্সার হচ্ছে 10। সিম্পল একটা বিষয়। পরবর্তীতে যদি আমরা আরেকটা কোশ্চেন দেখাই যে ভাইয়া 7C2 এর মান কত? 7C2 এর হচ্ছে মান হচ্ছে কত? সিম্পল বিষয়। এই বিষয়গুলো পারলে তোমরা রচনামূলকের কোশ্চেনগুলোতে পারবা। ফ্যাক্টোরিয়াল 7 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল হচ্ছে মানে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r বলতে কত আছে? 2, তারপর ফ্যাক্টোরিয়াল n মাইনাস r মানে 7 মাইনাস 2। ওকে, তো ফ্যাক্টোরিয়াল 7 এর মান যদি তুমি ক্যালকুলেটরে বের করো তাহলে আসবে 5040। ওকে, ফ্যাক্টোরিয়ালের 7 এর মান যদি তুমি বের করো ক্যালকুলেটরে তাহলে আসবে কত? 5040। আমরা 7 চাপ দিয়ে শিফট চাপে x ইনভার্স চাপ দিব, দেখবা আসবে 5040, এটা আসবে। ওকে, তো 5040। তো পরবর্তী যেটা আছে ফ্যাক্টোরিয়াল 2 এর মান হচ্ছে 2 এবং 7 থেকে 2 বাদ দিলে ফ্যাক্টোরিয়াল 5 হয়। ফ্যাক্টোরিয়াল 5 মান হচ্ছে 120। তাহলে আমরা যদি ফাইনালি 5040 কে 120 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে আমরা একটা মান পেয়ে যাব। ঠিক আছে, মান পেয়ে যাবো 21। তাহলে এই ম্যাথটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই ম্যাথটা পাবো 21। তাহলে দেখো তো এটা আমরা মূলত সূত্র অ্যাপ্লাই করে কিভাবে বের করতে হয় সেই বিষয়টা আমরা দেখাইলাম। এখন আমরা কি করব? ডাইরেক্ট তো ক্যালকুলেটরে বের করাটা শিখেছি। ক্যালকুলেটরে আমরা বের করবো স্ট্রাকচারটা বললাম কিছুক্ষণ আগে যে ভাইয়া n চাপ দিতে হবে। n বলতে এখানে আছে আমার 7, তারপর শিফট চাপ দিতে হবে, তারপর ভাগ চিহ্ন চাপ দিলে c আসবে, তারপর r বলতে এখানে কত আছে? 2 আছে, তারপর আমরা ইকুয়াল চাপ দিলে দেখো ফাইনালি একটা 21 চলে আসে। তো তোমরা খুবই সিম্পল একটা বিষয়, এই বিষয়টা মনে রাখবা। আমি মনে রাখার জন্য একটা জিনিস বারবার তোমাদের পড়াচ্ছি, মানে একটা জিনিস বারবার করাচ্ছি যাতে তোমরা মনে রাখতে পারো। বুঝছো? ওকে, যাতে করে তোমরা মনে রাখতে পারো, একটা জিনিস মনে রাখতে পারো, এই জন্য আমরা বারবার করাচ্ছি। ওকে, তারপর আরেকটা কোশ্চেন যদি তোমরা দেখো, মনে করো 10C2 এর মান কত?
এর মান নির্ণয় করতে বলতেছে। ঠিক আছে, খুবই সিম্পল, বলো তো, ইজি, সস্তা একগুলা ম্যাথ। তাহলে আমার সূত্র হবে ফ্যাক্টোরিয়াল এন, এন বলতে কত হচ্ছে 10 ডিভাইডেড বাই, তারপর ফ্যাক্টোরিয়াল হচ্ছে আর বলতে আছে 2, তারপর 10 মাইনাস হচ্ছে 2, তাহলে উপরে থাকতেছে ফ্যাক্টোরিয়াল 10। আমরা এখন মানগুলো বসাই দিই। ফ্যাক্টোরিয়ালের 10 এর মানটা যদি আমরা বের করি, তাহলে ফ্যাক্টোরিয়ালের 10 এর মানটা কত আসবে, 10 সিপ হচ্ছে এক্স ইনভার্স, তাহলে আসবে 36 28 800, মানে 10 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 36 28 8800। 2 ফ্যাক্টোরিয়ালের মান 2, তারপর 10 থেকে যদি 2 বাদ দিই তাহলে আমার 8 ফ্যাক্টোরিয়াল হয়, আর 8 ফ্যাক্টোরিয়ালের মান যদি আমরা চাপ দিই তাহলে আসবে 40 320। ঠিক আছে, 40 320। আমরা ফাইনালি যদি ওই বড় সংখ্যাটাকে এই দুটাকে গুণ করে আমরা ভাগ করি তাহলে একটা মান চলে আসবে 10C2। ঠিক আছে, এটা যদি আমরা ফাইনাল ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 45। ওকে, এটা হচ্ছে আমার মূলত অ্যান্সার, এটা হচ্ছে ম্যাথের অ্যান্সার, এটা হচ্ছে ম্যাথের অ্যান্সার। আমি প্রত্যেকটা বিষয় কিন্তু একই করাচ্ছিলাম। তোমরা একটা যদি ম্যাথ ক্লিয়ারলি না হও তো পরের যে কোশ্চেনটা আছে সেটাতে ক্লিয়ারলি হবা। ঠিক আছে, ঠিক আছে স্যার আরেকবার বুঝাই দেন এই অঙ্কটা, কোন অঙ্কটা রে? আমি তো এখানে প্রত্যেকটা জিনিস, এখানে যে কোশ্চেন গুলো করাচ্ছে প্রত্যেকটা সেম কোশ্চেন। ঠিক আছে, আমরা যে এটা অ্যাপ্লাই করলাম যে এই কোশ্চেনটা যদি দেখো মানে 10C2 এর মান কত, মানে 10C2 এর মান বলতে এই 10টা হচ্ছে আমার n এর মান আর এই 2টা হচ্ছে আমার r এর মান। তাহলে 10 বলতে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n, মানে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস হচ্ছে r। তাহলে ফ্যাক্টোরিয়ালের 10 এর মান আমরা কিভাবে বের করব, ক্যালকুলেটরে বের করতে হবে। তাহলে আমরা 10 চাপ দিয়ে শিফট চাপে এক্স ইনভার্স চাপ দিব, ইকুয়াল চাপ দিব, চলে আসবে। তোমরা একটু ক্লাসটা শেষে একটু দেখবা, ভিডিওটা বুঝতে পারবা। কিন্তু ফ্যাক্টোরিয়াল 2 এর মান আমরা বের করব 2, ফ্যাক্টোরিয়াল 10 থেকে 2 বাদ দিলে ফ্যাক্টোরিয়াল 8 এর মান বের করি তাহলে আসবে 40320। এটাকে এটা দিয়ে ভাগ দিলে আমরা 45 আসবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। আর একবারে যদি আমরা ক্যালকুলেটরে বের করতে চাই, যদিও এগুলো একবারে ক্যালকুলেটরে বের করে যদি মানটা বসাই দাও তাও হবে। আমরা এখানে সর্বপ্রথম চাপ দিব 10, দেখো আমি সর্বপ্রথম চাপ দিছি 10, তারপর আমরা শিফট চাপ দিব, শিফট চাপ দিছি, তারপর ভাগ চিহ্ন চাপ দিব, এরকম একটা সি চলে আসবে। তারপর 2 আছে নিচে, 2 চাপ দিলাম, তারপর ইকুয়াল চাপ দিবা, এই দেখো 45 আসে। সো তোমার খুব ইজি একটা ব্যাপার, আমি ক্যালকুলেটরও বের করতে পারি এবং আমি হচ্ছে এইভাবে করেও দেখাইতে পারি। আমাদের যে এরকম কোশ্চেন গুলা অতি সংক্ষিপ্ত প্যাটার্নে কিন্তু থাকবে। তো যারা যারা লাইভটাতে আসছো প্রত্যেকেই আশা করি বুঝতে পারছো। যদি তোমার বুঝতে একটু সমস্যা হয় তাহলে লাইভটা শেষে যে আমাদের ক্লাসটা সেটা রেকর্ডেড থাকবে, সেই ক্লাসটা তুমি সুন্দর করে কাটে কাটে সুন্দরভাবে ধীরে ধীরে ব্যাপারটা বোঝার চেষ্টা করবা, বুঝতে পারবা। কারণ আমি এখন পর্যন্ত চারটা ম্যাথ করাইছি, চারটা ম্যাথই সেম ম্যাথ, মানে একটা কিন্তু হচ্ছে আলাদা না যে নতুন একটা নিয়মে আসছি। ঠিক আছে, তো সবাই হচ্ছে আশা করি বুঝতে পারছো। ওকে, তারপর ফ্যাক্টোরিয়াল মানটা কেমনে বের করব, ফ্যাক্টোরিয়ালের মানটা কেমনে বের করব। সো দেখো ভাইয়া, ফ্যাক্টোরিয়ালের মানটা তুমি কিভাবে বের করবে, ফ্যাক্টোরিয়াল, তাই তো? তুমি এখন যে কোনো ফ্যাক্টোরিয়ালের মান বের করতে পারো। মনে করো যে আমি যদি তোমাদের এই ম্যাথটা একটু মিশাই দিই, তোমাকে একটু ফ্যাক্টোরিয়ালের মানটা বের করে শিখে, হ্যাঁ ফ্যাক্টোরিয়ালের মানটা ভালো করে দেখবা। আমি বলতেছিলাম তখন ওই কথাটাই। মনে করো যে আমরা 10 ফ্যাক্টোরিয়ালের মান বের করব। ঠিক আছে, 10 ফ্যাক্টোরিয়ালের মান, আমাদের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, n, তারপর হচ্ছে শিফট, এটা স্ট্রাকচার ভাই, এটা দিয়ে করবো, তারপর x ইনভার্স 1, তারপর ইকুয়াল চাপ দিব, তারপর আমরা রেজাল্ট পাবো। ঠিক আছে, তো দেখো মনে করো যে আমাকে বলতেছে যে 10 ফ্যাক্টোরিয়ালের মান কত, মানে 10 ফ্যাক্টোরিয়াল, এটা কিন্তু একটা ফ্যাক্টোরিয়াল ছিল। 10 ফ্যাক্টোরিয়ালের মান কত, যে কোশ্চেন করলা ভাই। ঠিক আছে, হ্যাঁ, তো এই যে ভাইয়া বলতেছো, দেখো বিপ্লব মনে হয় নাম, যে আমরা কিভাবে 10 ফ্যাক্টোরিয়ালের মান বের করব। সর্বপ্রথম ভালো করে মনোযোগ দাও, সর্বপ্রথম 3 চাপ দিবা ক্যালকুলেটরে। এই যে আমি ক্যালকুলেটরে 3 চাপ দিছি, বুঝছো? ক্যালকুলেটরে কত চাপ দিলাম, 10। তারপর শিফট চাপ দিবা, শিফট চাপ দিছি, শিফট কোণাতে থাকে। তারপর দেখবা ক্যালকুলেটরের পাশে এক্স ইনভার্স 1 থাকে, এই এক্স ইনভার্স চাপ দিবা, এই দেখো 10 একটা ফ্যাক্টোরিয়াল চিহ্ন চলে আসবে। তারপর আমরা ইকুয়াল চাপ দিবা, এই যে এরকম চলে আসবে 36। আমরা 10 ফ্যাক্টোরিয়ালের মান এরকম আসে 36, তারপর হচ্ছে 28, তারপর 88, তারপর 00। তারপর আরেকটা বিষয় দেখো, যদি 5 ফ্যাক্টোরিয়ালের মান তুমি যদি ক্যালকুলেটরে না বোঝো এভাবেই তো বের করা যায়। 5 থেকে এক এক করে কমবে, 5, তারপর হবে 4, তারপর হবে 3,
তারপর হবে 2, তারপর 1। এটাকে যদি তুমি গুণ করো তাহলে আসবে 120। তারপর মনে করো কত ফ্যাক্টরিয়াল মান করবা ভাইয়া, 3 ফ্যাক্টরিয়ালের মান কত হবে, 3 থেকে 1 কমবা 3, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 1, 3 2 1 গুণ করলে কত আসবে 6। তারপর মনে করো যে ভাইয়া 7 ফ্যাক্টরিয়ালের মান বের করবো, 7 ফ্যাক্টরিয়ালের মান কত হবে, 1 করে কমতে হবে, 7, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 1। 7 থেকে 1 পর্যন্ত কমতে আসলে আমার এটা আসবে 5040। ঠিক আছে, এইভাবেই কিন্তু মূলত আমাকে ফ্যাক্টোরিয়ালের মান যেগুলো আছে সেগুলো বের করতে হবে, এবং ক্যালকুলেটরও বের করা যায়। স্ট্রাকচারটা হচ্ছে এন সিফ এক্স ইনভার্স। এন বলতে আমি কি বোঝাচ্ছি জানো, এই যে এখানে বিভিন্ন মান দিচ্ছি না, এন মানে এখানে একবার 10 হবে, এখানে একবার 5 হলে 5 হবে, 3 হলে 3 হবে, 7 হলে 7 হবে, তারপর সিফ, তারপর এক্স ইনভার্স, তারপর ইকুয়াল। সো আশা করি বুঝতে পারছো তোমরা ফ্যাক্টোরিয়ালের মানটা কিভাবে বের করতে হয়, এটা পারবা একদম। আমার সাথে যদি ফ্যাক্টোরিয়ালের সামনাসামনি থাকতা আমি তাহলে তোমাকে কি করতাম, ক্যালকুলেটরে বের করে এখানে দেখাই দিতাম প্র্যাকটিক্যালি। তো আশা করি সবাই বুঝতে পারছো। আমরা নেক্সট যে বিষয়টা আছে, নেক্সট কোশ্চেনে চলে যাবো। জি ভাইয়া বুঝে গেছি ভালো মতো। ওকে বিপ্লব আলী, ধন্যবাদ, অনেক বেশি ধন্যবাদ যে তুমি বুঝছো। ক্যালকুলেটরটা নিয়ে বসো, খাতা এবং কলম নিয়ে বসো, আমার ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, তুমি প্রত্যেকটা জিনিস একদমই ক্লিয়ারলি বুঝতে পারবে। ওকে, তো আমরা নেক্সট কোশ্চিনে চলে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে, নেক্সট কোশ্চিন আমাদের কেমন হতে পারে দেখো। আমাদের ক্লাসটা প্রায় 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিটের থাকবে। একটা চ্যাপ্টার নিয়ে আমরা পুরো আলোচনা করবো আজকে। ওকে, তোমরা হচ্ছে শেষ পর্যন্ত থাকবা। ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু কাইন্ডলি মেনশন করবা। তো একটু কাইন্ডলি মেনশন করবা এবং ক্লাসটা শেষ পর্যন্ত দেখবা। ওকে, আমাদের এরকম কিছু কোশ্চিন আছে, ভালো করে দেখবা সবাই। কোশ্চিনটা হচ্ছে NC3 ইজ ইকুয়াল টু NC3 ইজ ইকুয়াল টু NC2 হলে, NC হচ্ছে 2 হলে n এর মান কত? এই কোশ্চিনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? বাঘাশিব বোর্ডে এটা প্রত্যেকবারই আসে। আমাদের এটা কতবার স্টার দিব? ট্রিপল স্টার। কোথায় আসে এগুলা বলো? এগুলা আসে সংক্ষিপ্ততে, না হলে হচ্ছে রচনামূলক। 10টা স্টার দিয়ে ফেলছে। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট। এটা আমরা কিভাবে করবো বলো তো? যে ভাইয়া এটা একটা ফর্মুলা আছে। ফর্মুলা হচ্ছে কি, অনুসর্গ ইজিক্যাল টু উপসর্গ মাইনাস অনুসর্গ। এন মানে উপসর্গ, 3 মানে হচ্ছে অনুসর্গ। সো 3 দিলাম, এই পাশে হবে আমার 3, তারপর এই পাশে হবে আমার n মাইনাস হচ্ছে 2, মানে উপসর্গ মাইনাস হচ্ছে অনুসর্গ। এখান থেকে আমাকে n এর মানটা বের করতে হবে। দেখো তো আমার এই 2টা এদিকে প্লাস মাইনাস আছে, এই দেশটা কি প্লাস হবে, তাহলে 5 হবে না? তাহলে আমরা পাবো, ফাইনালি আমরা এইভাবে বলতে পারি যে এতই হচ্ছে n = 3 আর 2 এর কথা হচ্ছে 5। এই যে সিম্পল, এটা কিন্তু অ্যান্সার। NC3 = NC2 হলে n এর মান কত, এটাই অ্যান্সার। ওকে, তারপর যদি আমরা তোমাকে আরেকটা কোশ্চেন দেখাই, সেম কোশ্চেন, যে ভাইয়া সেম কোশ্চেন NC5 = NC3 হলে একই কোশ্চেন, NC হচ্ছে 5 = হচ্ছে NC হচ্ছে 3 হলে n এর মান কত, n এর হচ্ছে মান কত? ওকে, তাহলে আমার সেম তো ভাইয়া এখানে 5 আছে, তাহলে এই পাশে 5 হবে। তারপর যে ভাইয়া এখানে n-3 হবে, তাহলে এতই হচ্ছে কি হবে বলো তো? যে ভাইয়া এতই হচ্ছে n = 3 আর 5 যোগ করলে কত হবে? 8 হবে। তাহলে এটা কোশ্চেনের आंसर হচ্ছে 8। তারপর যদি আমরা আরো কয়েকটা মানে অনেকগুলো উদাহরণ দিই, তারপর আমরা দিতে পারি NC হচ্ছে 15 = NC হচ্ছে 5 হলে NC2 এর মান কত? এরকম একটা আনকমন দিলাম, মান হচ্ছে কত? ওকে, দেখো NC2 এর মান, তাহলে আমরা NC2 পাইতে গেলে এইটা আমার দরকার। NC2 পাইতে গেলে আমার এখানে মূলত n এর মান বের করতে হবে আগে। তাহলে n এর মানটা আমরা এখান থেকে আগে কালেক্ট করতে হবে। তাহলে n এর মানটা যদি আমরা কালেক্ট করি, তাহলে এই পাশে আছে আমার 15 = n মাইনাস কত? 5। n মাইনাস হচ্ছে 5। তাহলে আমরা ফাইনালি এখানে যদি ক্যালকুলেশন করি, তাহলে n = 15 আর 5 এ যোগ করলে কত হবে ভাইয়া? 20। আমার মূলত চাইছে কি NC2 এর মান, তাহলে এতই হচ্ছে NC2, তাই তো? NC, তাহলে n এর মান আমরা কত বের করছি? 20। তাহলে আমার ফাইনালি হবে এখানে 20 C2 এর মান। তাহলে 20 C2 এর মান আমরা কিছুক্ষণ আগে ক্যালকুলেটরে বের করা শিখলাম। তাহলে আমরা যদি 20 C2, প্রথমে আগে 20 চাপ দিতে হবে, তারপর C ভাগ চাপ দিয়ে 2 চাপ দিলে 190। 20 C2 এর মান কত আমরা পাবো? 190 পাবো। ওকে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু 190। যারা যারা লাইভটাতে আসো দেখো, সিম্পল একটা বিষয়, আমি যে কয়েকটা কোশ্চেন এখানে করাইছি, এই কোশ্চেনের মধ্যে যে কোনো একটা কোশ্চেন পরীক্ষাতে আসবে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, NC এত হলে NC2 = NC এত হলে n এর মান কত, বা NC এত মান কত, মানে এই ধরনের একটা কোশ্চেন থাকবে। আমি কিন্তু মূলত বইয়ের কিন্তু ম্যাথ করাচ্ছি না,
এর ওপর আমার যে বেসিকটুকু ক্লাস, এই বেসিকটুকু ক্লাসের ওপর করে দেখবা যে বইয়ের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো দেওয়া আছে। তো যারা যারা দেখতেছো একটু লক্ষ্য করে দেখো, খুবই সিম্পল একটা বিষয়গুলো আমি কিন্তু বলতেছিলাম। তাহলে NC3 = NC2 হলে n এর মান কত? n এর মান 5, মানে এই পাশে 3 n - 2 মানে n = 5, NC5 NC3 মানে এখানে 5 n - 3 n = 8। সেম এখানে NC15 = NC5 হলে 15, এদিকে n - 5, তাহলে n = আমরা 20। NC2 এর মান হচ্ছে n এর জায়গায় 20 বসাচ্ছি, BC2 এর মান হচ্ছে 190। আমরা কিভাবে বের করতে হয় এটা আমরা গত কিছুক্ষণ আগে কিন্তু আলোচনাটা করছি, ঠিক আছে? তারা যারা এখন নতুন জয়েন হইলো লাইভটাতে, তাদের কাছে একটু তোমাকে আগে ক্লাসটি একটু আগায় দেখতে হবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। তো এখন তো সময় নাই, তোমরা কন্টিনিউ করো, পরে তখন দেখবে, বুঝছো? তাহলে আমাদের এই পর্যন্ত কিন্তু মোটামুটি আলোচনা ছিল। এখন যে আলোচনাটা আছে এই চ্যাপ্টারে প্রাণভোমরা বলা হয়, মধ্যবিন্দু বা প্রাণ কেন্দ্র যেটা বলা হয়, যে কোশ্চিনটা যদিও সংক্ষিপ্ততে কিন্তু কোশ্চিনটা তা আসে রচনামূলকে, যদিও সংক্ষিপ্তের কোশ্চেন কিন্তু আসে কোথায় বললাম? রচনামূলকে। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওকে, তোমরা কাইন্ডলি সবাই ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করে দাও, একটু লাইভটাকে শেয়ার করে দাও, তোমাদের কাছে রিকোয়েস্ট, কারণ এই ক্লাসটা সবার কাছে যাবে, সবাই একটু ক্লাসটা দেখুক। ওকে, সবারই কিন্তু উপকার। পরীক্ষা কিন্তু আর 1 মাস সময়, পড়াশোনা কইরো, যে যেখানে আসছো পড়াশোনাটা কইরো, ঠিক আছে? পড়াশোনাটা করতে হবে, কারণ আমাদের 1 মাস সময় তোমরা ফার্স্ট সেমিস্টারে যারা আছো খুবই কম সময় পাইছো, মানে তোমরা বুঝে উঠার আগে আমাদের সেমিস্টার ফাইনাল চলে আসছে, আমাদের মিড টার্ম পরীক্ষা শেষ, অনেক পলিটেকনিকে শেষ হয়ে আমাদের ছুটি শেষ হয়ে সবাই চলে আসছে। তো মিড টার্ম পরীক্ষা শেষ, তোমাদের ফাইনাল পরীক্ষা আর 1 মাস পর। তোমাদের কি করতে হবে? তোমরা একটু পড়াশোনা করো, কারণ পড়াশোনা যদি না করো তাহলে দেখা যাচ্ছে যে তোমার সেমিস্টার ফাইনাল চলে আসবে, তুমি কোশ্চিন প্যাটার্নই বুঝতে পারবে না। তো যারা যারা আমাদের যে পেইড ব্যাচ বা যে ক্লাসগুলোতে যুক্ত হয়, অফলাইন অনলাইনে যেভাবে হোক যুক্ত হওয়ার চেষ্টা করবা। আর যারা যুক্ত হওয়ার সামর্থ্য নাই, মানে যুক্ত হওয়ার টাকা পয়সার সমস্যা, তারা আমার সাথে কাইন্ডলি যোগাযোগ করবা। আমি তোমাদের যেভাবে পেইড ব্যাচগুলোতে গ্রুপ করে যে যোগাযোগ করে দেবো, প্রত্যেকটা জিনিসই ফ্রিতে দেবো ইনশাল্লাহ। আর যারা যতটুকু সামর্থ্য আছে, আমাদের যে ডিমান্ডটুকু, যে অল্প চার্জ, মানে আমাদের পারিশ্রমিক যেটা বলে সেটা না নিলেই না, সেটুকু কিন্তু নেওয়া হয়, ঠিক আছে? তো আমাদের পরবর্তী যে আলোচনা আছে সেই আলোচনাতে আমরা যাই। ওকে, পরবর্তী যে আলোচনা আছে সেই আলোচনাতে যাই। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। আমি প্রত্যেকটা জিনিস ভাঙে ভাঙে পড়াচ্ছি, একটা জিনিস বার 2-3 বার করে বলতেছি। ওকে, আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই চ্যাপ্টারে, যে সূত্রের একটা প্রতিপাদন আছে, ম্যাথের সব থেকে সূত্রের প্রতিপাদন কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো আমাদের একটা সূত্রের প্রতিপাদন আছে, সেটাই পরীক্ষাতে আসে, তোমাদের একটু ভালো করে লক্ষ্য করতে হবে। প্রতিপাদন হচ্ছে এরকম ভাই, যে প্রমাণ করো যে এর আগের বারে রচনামূলকে আসে। তোমরা 25 সালে যাদের নতুন বই, লাস্টের বইয়ের সর্বশেষ পৃষ্ঠাতে যা দেখবা, ওই কোশ্চিনটার, ওই বোর্ডের 6 নাম্বার কোশ্চিনে এই ম্যাথটা আসে রচনামূলকে, ঠিক আছে? ম্যাথটা হচ্ছে প্রমাণ করো যে হচ্ছে NCR প্লাস হচ্ছে NC হচ্ছে R-1 ইজিক্যাল টু N+1 C হচ্ছে R। ওকে, এটা যে প্রমাণ করো যে NCR প্লাস হচ্ছে NCR-1 ইজিক্যাল টু N+1 CR। মানে এই কোশ্চিনটা তোমরা লাস্ট 25 সালে অনুষ্ঠিত 25 সালে দেখবা, যে অনুষ্ঠিত 25 সালে তোমাদের সর্বশেষ বোর্ডে যেটা আছে, তোমাদের নতুন বই যাদের সর্বশেষ পৃষ্ঠাতে যাবা, ওখানে সর্বশেষ যে বোর্ডটা আসছে ওই বোর্ডের রচনামূলক 6 নাম্বার কোশ্চিনটা দেখবা, এই কোশ্চিনটা আছে। তো এই কোশ্চিনটা কি চারটিখানি কথা বলো? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন। এই কোশ্চিন তোমাকে পড়তে হবে। এই কোশ্চিন যদি তুমি না করতে পারো তাহলে পরীক্ষাতে দিতে যাওয়ারই দরকার নাই, কারণ এই কোশ্চিনটা যা আসবে জানা শর্ত যদি তুমি না করো, না বুঝো, তাহলে তোমার কি দরকার আছে? একটা জিনিস মনে রাখবা, সূত্রের প্রতিপাদন গুলা একটু কঠিন মনে হয়, তবে এটা অনেক ইজি, একটা ছোট্ট একটা ম্যাথ। আমি ভালো করে পড়াবো, বুঝাবো, তোমরা শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো হচ্ছে শুভকামনা, কিছু বানান ভুল আছে ঠিক করে, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম। তারপর হচ্ছে ভাইয়া, এখান থেকে অনেক সাবজেক্ট আপনি পড়াবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, এখানে কোন কোন সাবজেক্ট পড়াবেন আপনি? ঠিক আছে, আমরা হচ্ছে মূলত সাবজেক্টগুলো পড়াবো। আমরা যে সাবজেক্টগুলো আছে, সাবজেক্টগুলো হচ্ছে আমরা পড়াবো কি, যে ম্যাথমেটিক্স পড়াবো, তারপর ফিজিক্স পড়াবো, তারপর কেমিস্ট্রি পড়াবো, তারপর বেসিক ইলেকট্রিসিটি যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো পড়াবো, ঠিক আছে? শুভকামনা, কিছু বানান ভুল আছে ঠিক করে দিব। আচ্ছা ঠিক আছে লিটন ভাই,
আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ইনশাআল্লাহ হয়তো বানানগুলোর দিকে লক্ষ্য একটু কম রাখি, হয়তো এই জন্য হয়তো সম্ভবত হয়তো বানানগুলা হয়তো আকার উকার বা হচ্ছে অক্ষর হয়তো মানে এই বিষয়গুলো হয়তো ভুল আসে দু একটা। সো আমি চেষ্টা করবো এইগুলা সংশোধন করার, যেহেতু আমি পড়াই অবশ্যই সংশোধন করতে হবে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার লাইভটা আপনি ক্লাসটা দেখছেন এবং হচ্ছে আমার এই জিনিসটা নোটিস করছেন। ঠিক আছে, মানে আমি এই জন্যই খুশি যে আপনি হচ্ছে ক্লাসটাতে আসে দেখছেন আমার যেটুকু ভুল, এই ভুলটুকু তো আপনি আমাকে ধরাই দিয়েছেন। তো আমি ছোট মানুষ, আপনি যে আমাকে ধরাই দিয়েছেন আমি অনেক খুশি, আমি সেটা সংশোধন করবো ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দম থেকে দোয়া থাকলো। ওকে, তো হচ্ছে যারা আছো সবাই হচ্ছে একটু দেখবা যে আমরা প্রমাণ করো, যে কোশ্চিনটা হচ্ছে প্রমাণ করো যে NCR প্লাস হচ্ছে NCR মাইনাস 1 ইজ ইকাল টু N প্লাস 1 C হচ্ছে R। ঠিক আছে, এইটা আমরা কিভাবে সলিউশনটা করব? ঠিক আছে, এইটা দেখো, প্রমাণটা মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চিন। এই কোশ্চিনটা আমরা কিভাবে সলিউশন করতে পারি বা কিভাবে সলিউশন করব, একটু ভালো করে দেখবা যে আমার প্রমাণটা একটু লক্ষ্য করো। দেখো যে এইটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাকে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। কেমনে করতে হবে? আমাকে যেভাবে হোক এইটা থেকে এটা প্রমাণ করতে হবে। তাহলে এই প্রমাণটা যদি আমি করতে চাই তাহলে আমাকে একটা বিষয় জানতে হবে পঞ্চম চ্যাপ্টারে। দেখো এখানে n ফ্যাক্টোরিয়াল আছে, n ফ্যাক্টোরিয়াল। আমরা যদি এই ফ্যাক্টোরিয়ালটাকে বাইরে বের করি তাহলে এরকম হয় n-1 হয়। আমরা এই ফ্যাক্টোরিয়ালের বাইরে যদি কিছু বের করে নিয়ে আসি সেটা থেকে এক কম হয়। তারপর আমরা যদি এরকম দেখি যে n-1 আছে, ওকে, তাহলে n-1টাকে যদি আমরা বের করি তাহলে কত হবে? n-2। মানে যেটা আমরা বের করবো সেটা থেকে এক কম হবে। এখন কথা হচ্ছে ভাইয়া যে n-1 যেটা আছে বা n-1টাকে যে আমরা বের করলাম সেখান থেকে যে এক কম হইলো, আমরা শুধুমাত্র কি n বের করতে পারবো না? এমন কিন্তু না। মানে আমাকে বের করলে টোটাল যেটা আছে এই টোটালটা বের করতে হবে, টোটালটা থেকে আমার এক মাইনাস করতে হবে। ঠিক আছে, টোটাল যেটা আছে সেটা এক মাইনাস করতে হবে। তারপর আমরা যদি একটু দেখি যে n-3 এটা আছে, তাহলে n-3টাকে যদি আমরা বের করি তাহলে n- কত হবে? n-4 হবে। ঠিক আছে, মানে যেটা আছে সেটা থেকে বের করলে এটা এক মাইনাস হবে। মনে করো যে এখানে আমার n- হচ্ছে r আছে প্লাস 1 আছে, আমরা বের করলে শুধুমাত্র n-টাকে বের করতে পারবো না, n-r কে বের করতে পারবো না। মানে আমাকে বের করলে গেলে টোটাল বের করতে হবে, মানে এই পুরোটাকে আপনাকে n ধরতে হয়। তাহলে আমরা বের করবো কি? টোটাল যেটা আছে এই টোটালটা বের করবো, প্লাস হচ্ছে 1। ওকে, তাহলে n- হচ্ছে r প্লাস 1, এই টোটালটাকে যদি আমরা বের করি তাহলে আমার কি হবে বলতো? n-r প্লাস হচ্ছে 1 আর এটা -1 হবে। +1 আর -1 বাদ দিলে আমার এরকম হচ্ছে ব্যাপারটা থাকে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। তারপর যদি আমি আর একটা বিষয় বুঝাই যে ভাইয়া ফ্যাক্টোরিয়াল r আছে, এই rটাকে আমরা ফ্যাক্টোরিয়ালে বাইরে বাইরে করে নিয়ে আসি তাহলে হবে আমার r-1। আমি একটা জিনিস বুঝাইতে চাচ্ছি এই বিষয়টা, যে আমাদের মূলত সূত্রটা হচ্ছে এইটা, যে পঞ্চম চ্যাপ্টারে ছিল যে সূত্রটা হচ্ছে এটা, যদি n ফ্যাক্টোরিয়াল হয় nটাকে যদি আমরা ফ্যাক্টোরিয়ালে বাইরে বের করে নিয়ে আসি তাহলে n- হচ্ছে 1 হয়। তারপর যদি কখনো ফ্যাক্টোরিয়ালের ভিতরে n-1 অলরেডি থাকে, এই n-1টাকে বের করি তাহলে সেটা থেকে এক কম হবে। মানে আমরা যেটাই বের করব না কেন সেটা থেকে এক কম হবে। এই বিষয়টুকু যদি মানে মাথায় রাখতে পারো, এই জিনিসটুকু যদি মনে রাখতে পারো তাহলে এই চ্যাপ্টার বলতে এই ম্যাথ যেটা আছে সেটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ওকে, আমরা এই চ্যাপ্টারে যে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো একটু দেখি। ওকে, তো সবাই একটু লক্ষ্য করে দেখো আমরা এই চ্যাপ্টারে কি কি বিষয়গুলো আছে। একটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি? রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা প্রথমে লিখবো হচ্ছে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে NCR প্লাস হচ্ছে NCR-1, মানে এইটা থেকে তো আমরা এটা প্রমাণ করতে হবে। তো NCR এর কিছুক্ষণ আগে আমরা একটা ফর্মুলা পড়ছি, দেখো যে ফর্মুলাটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল হচ্ছে n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ইনটু ফ্যাক্টোরিয়াল হচ্ছে n-r। এটা কিন্তু আমার ফর্মুলা। তাহলে এই ফর্মুলাটা কিন্তু আমাকে মূলত প্রথমত অ্যাপ্লাই করতে হবে। তাহলে ফর্মুলাটা যদি আমরা অ্যাপ্লাই করি দেখো তো কি হয়, যে ভাইয়া উপর হবে ফ্যাক্টোরিয়াল n, নিচে হবে ফ্যাক্টোরিয়াল হচ্ছে r ইনটু n- হচ্ছে r। সূত্র অ্যাপ্লাই করলাম NCR এ ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ইনটু n-r। তারপর প্লাস আবার সেম সূত্র পড়বে ফ্যাক্টোরিয়াল n, আর বলতে এখানে কিন্তু r-1 আছে, তাহলে উপরে আমার হবে কত? ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r, আর বলতে এখানে কত আছে? আর বলতে আছে r-1 ইনটু
তারপর দেখো যে ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর, তাহলে n মাইনাস আর বলতে আর মাইনাস ওয়ান আছে, এটা ব্র্যাকেট হবে, যদি আমরা ব্র্যাকেটটা উঠাই দিই তাহলে ফাইনালি হবে এরকম আর প্লাস ওয়ান। ঠিক আছে, যারা যারা লাইভটাতে আছো প্রত্যেকেই কিন্তু বিষয়টা বোঝার কথা যে আমরা শুধুমাত্র এখনো পর্যন্ত শুধুমাত্র ফ্যাক্টোরিয়াল যেটা আছে মানে এনসিআর এর যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করছি। এনসিআর এর যে ফর্মুলাটা আছে এই এনসিআর এর যে ফর্মুলাটা হচ্ছে দেখো ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ইনটু n মাইনাস r প্লাস এনসিআর এর যে ফর্মুলাটা আছে ফর্মুলাটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r বলতে এখানে আছে r মাইনাস 1 ইনটু n মাইনাস r, n মাইনাস r বলতে আছে r মাইনাস 1, মানে আমরা যদি ব্র্যাকেটটা উঠাই দিই তাহলে হচ্ছে কি প্লাস হয়ে যাবে। দেখো ব্যাপারটা হচ্ছে এরকম ছিল, n মাইনাস হচ্ছে r, তাই তো, তাহলে r বলতে আছে r মাইনাস 1, তাহলে n মাইনাস r মাইনাসে মাইনাসে প্লাস 1, মানে এরকম হয় ব্যাপারটা। ঠিক আছে, ব্র্যাকেটটা দিলে এরকম মাইনাস থাকতো, ব্র্যাকেটটা উঠে দিচ্ছে এই জন্য এখানে প্লাস হয়ে গেল। ওকে, তো যারা যারা আসো তারা হয়তো এইটুক পর্যন্ত তোমরা বুঝতে পারছো, এটা নিয়ে তোমাদের আর কোনো কথা নাই বা এইটুক তোমরা অলরেডি বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী যে লাইনটা আছে সেটা আমরা যেভাবে হোক প্রমাণটা আমাকে কি করতে হবে, এইটাকে নিয়ে আসতে হবে। ওকে, তাহলে এখন তোমাদের একটা জিনিস বলি যে আমাকে অবশ্য ভাঙাইতে হবে, কিছুক্ষণ আগে যেগুলো বুঝাইলাম আর কি। এখানে আমার ফ্যাক্টোরিয়াল আর আছে, এখানে আমার ফ্যাক্টোরিয়াল আর মাইনাস 1 আছে। তোমাকে যদি আমি কোশ্চেন করি যে ভাইয়া ফ্যাক্টোরিয়াল আর বড় না ফ্যাক্টোরিয়াল আর মাইনাস 1 বড়, তুমি 100% বলবা যে ভাইয়া ফ্যাক্টোরিয়াল আর বড়। এই আরটা কি কিন্তু যেটা বড় সেটাকে ভাঙানো সহজ না যেটা ছোট সেটাকে ভাঙানো সহজ? 100% বড়টাকে ভাঙানো সহজ। তাহলে এই আরটাকে যদি আমরা বের করি তাহলে আমার কত হবে আর মাইনাস 1, তো আমরা এটাকে ভাঙাবো। তারপর এখানে আরেকটা দুইটা জিনিস মানে আমরা আর এবং আর এর মধ্যে কম্পেয়ার করব আর n এর মধ্যে কম্পেয়ার করব। কোশ্চেন এটা তোমাদের কাছে যে ভাইয়া ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর বড় না হচ্ছে n মাইনাস আর প্লাস হচ্ছে 1 বড়? তোমাকে কোশ্চেন করলে 100% তুমি বলবা এটা বড়। তাহলে এইটা যেহেতু এই দুইটার মধ্যে যেহেতু এটা বড় তাহলে এইটাকে ভাঙানো সহজ, এটাকে ভাঙানো কঠিন। এটাকে যদি আমরা ভাঙাই তাহলে হবে n মাইনাস আর প্লাস হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল n হচ্ছে মাইনাস হচ্ছে আর প্লাস হচ্ছে 1 মাইনাস 1, মানে প্লাস 1 আর মাইনাস 1 বাদ, ফাইনালি পাবো এরকম। ঠিক আছে, ভালো করে বিষয় মানে আমরা এখানে দুইটা বিষয় আমাকে ডিনোট করতে হবে, একটা হচ্ছে এ আর এবং এ আর, মানে এ আর আর এ আর যেখানে আছে আর গুলোর মধ্যে কম্পেয়ার করে যেটা বড় সেটাকে আমাকে বের করতে হবে এবং এন এর মধ্যে কম্পেয়ার করে যেটা বড় সেটাকে বের করতে হবে। তাহলে এ আর মাইনাস 1 এর মধ্যে আমার আর বড়, এটাকে ভাঙাইলে আমার এরকম একটা ব্যাপার আসবে। আর এন মাইনাস আর প্লাস 1 এটা আমার বড়, তাহলে এটাকে যদি আমরা ভাঙাই তাহলে এরকম একটা ব্যাপার আসবে। সো আমাকে কি করতে হবে, যেটা বড় সেটাকে ভাঙাইতে হবে। ঠিক আছে, তো বুঝতে পারছো হয়তো কতটুকু। তাহলে আমরা এই কাজটাকে কিন্তু এখানে করব, আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু ভাঙে ভাঙে বলতেছি, তুমি একটু ক্লাসটা দেখবা, রিপিট করে বুঝবা, সমস্যা নেই। ওকে, তাহলে উপরে কত আছে ফ্যাক্টোরিয়াল n আছে ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল কত আরটাকে যদি আমরা ফ্যাক্টোরিয়ালের বাইরে বের করি তাহলে কত হবে আর মাইনাস 1। আমি বারবার এই কথাটাই বলতেছিলাম, কোনো কিছু ফ্যাক্টোরিয়ালের বাইরে বের করলে সেটা থেকে এক কম হয় ইনটু এখানে আমার n মাইনাস আর, কারণ আমার এইটার মধ্যে এইটা বড়, এটাকে আমরা ভাঙাইলাম, এইটা এবং এটার মধ্যে এইটা বড়, এটাকে ভাঙাবো, তাহলে এটা তো আমরা রাখিয়ে দিলাম। তারপর প্লাস উপরে কত আছে ভাইয়া ফ্যাক্টোরিয়াল n আছে। ওকে, এইটা আর এইটার মধ্যে এইটা বড় ছিল, এটাকে আমরা ভাঙাইছি, তাহলে তো এইটা তো আর ভাঙানোর দরকার নাই, এটাকে ভাঙানোর প্রয়োজন আছে না, এটা আমরা এখানে রাখি দিব আর মাইনাস হচ্ছে 1। এখন আমরা এইটা এবং এইটার মধ্যে এইটা বড়, এটাকে আমরা ভাঙাবো বলতে বের করবো n মাইনাস হচ্ছে আর প্লাস হচ্ছে 1। তাহলে এটা যদি আমরা ভাঙাই তাহলে ফাইনালি পাবো কি বলতো ভাইয়া n মাইনাস, যেটা বের করবো সেটা থেকে এক কম হবে, তাহলে প্লাস 1 মাইনাস 1 বাদ দিলে আমার এখানে n মাইনাস হয়। তাহলে এই ছিল ব্যাপারটা। আমরা প্রথমে কি কাজ করছি আবার যদি একটু লক্ষ্য করে দেখো, প্রথম থেকে যে এনসিআর এর যে ফর্মুলা অ্যাপ্লাই করছি ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ইনটু হচ্ছে n মাইনাস r প্লাস এনসিআর মাইনাস r এর যে ফর্মুলাটা আছে এই ফর্মুলা যদি আমরা একটু দেখি ফ্যাক্টোরিয়াল হচ্ছে n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r বলতে ছিল r মাইনাস 1 ইনটু n মাইনাস r বলতে আমার এটা ছিল এটুকু। ওকে, এই আর মধ্যে কম্পেয়ার করে এটা বড়, এটাকে আমরা ভাঙাইছি, বাকিটা ঠিক রাখছি, এটা ঠিক রাখছি, এইটার মধ্যে কম্পেয়ার করে এইটা বড়, এটাকে বের করলে n মাইনাস আর প্লাস 1 মাইনাস 1 হয়, প্লাস 1 আর মাইনাস 1 বাদ দিলে এই বিষয়টা থাকে। ঠিক আছে, তো আশা করি এই পর্যন্ত কিন্তু বুঝতে পারছো। আমরা এখন পরবর্তী কাজটা করব, দেখো ভাই এখানেও আমরা একটু কমন নেওয়া যায়। ওকে, এখানে ফ্যাক্টোরিয়াল n আছে, এখানে আমরা ফ্যাক্টোরিয়াল n আছে, তাহলে একই জিনিস যখন থাকে তখন কিন্তু কমন নেওয়া যায়। তাহলে আমরা এখান থেকে ফ্যাক্টোরিয়াল n টা কমন নিতে পারি। ওকে, ফ্যাক্টোরিয়াল n টা যদি কমন নিই তারপর দেখো এখানে ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1 আছে, এখানে r মাইনাস 1 আছে, তাহলে আমরা দুইটা থেকে একটা কমন নিতে পারি r মাইনাস 1 ইনটু
এখানেও আমার n মাইনাস আর আছে, এখানেও আমরা n মাইনাস আর আছে, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, n মাইনাস আরটা কমন নিতে পারি। তাহলে আমরা যেহেতু কমন নিলাম তারপর হচ্ছে ইনটু হবে। তারপর একটা জিনিস দেখো যে এখান থেকে আমি ফ্যাক্টরিয়াল n কমন নিয়ে নিছি, তাহলে কিছু নয় মানে উপরে কত থাকবে ভাইয়া 1 থাকবে। এই r মাইনাস 1 n মাইনাস আর দুইটাই কমন নিয়ে নিছি, তাহলে এখানে আমার কত থাকতেছে r থাকতেছে শুধুমাত্র। তারপর হচ্ছে প্লাস, এখান থেকে ফ্যাক্টরিয়াল n টা কমন নিছি, তাহলে উপরে কিছু নয় মানে কত থাকবে ভাইয়া 1 থাকবে। তারপর এখানে r মাইনাস 1 টা কমন নিছি, n মাইনাস r টা কমন নিছি, শুধুমাত্র এখানে থাকতেছে n মাইনাস r প্লাস হচ্ছে 1। ফাইনালি এরকম বিষয়টা থাকতেছে। তাহলে আমি যদি তোমাদের আবার এই লাইনটা আরেকবার বলি, এখানে একই জিনিস যখন থাকে তখন আমরা কমন নিতে পারি, ফ্যাক্টরিয়াল n আমরা কমন নিছি, ফ্যাক্টরিয়াল r মাইনাস 1 ফ্যাক্টরিয়াল r মাইনাস n দুইটা থেকে আমরা একটা কমন নিছি, ফ্যাক্টরিয়াল n মাইনাস r দুইটা থেকে একটা কমন নিছি। এটা কমন নিলে কিছু না মানে উপরে 1 থাকবে, এই দুইটা কমন নিলে এখানে আমার কত থাকবে r থাকবে, প্লাস এটা কমন নিলে আমার হচ্ছে কিছু নয় মানে কত অন থাকবে, তারপর এটা কমন নিচ্ছে, এটা কমন নিলে এখানে কত থাকতেছে n মাইনাস r প্লাস 1। ওকে, তো যারা যারা আসছো আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো। আমরা নেক্সট লাইনে চলে যাবো ইনশাআল্লাহ। ওকে, নেক্সট লাইনটা তোমরা হচ্ছে এখানে একটু দেখো যে ভাইয়া এর চেহারাটা দেখে কি মনে হচ্ছে বলো তো, এর চেহারাটা মনে হচ্ছে এটাকে লসাগু করা যায়, তাই লসাগু করতে হবে। তাহলে এই পাশে যেটা ছিল সেটা আমরা রাখিয়ে দিব, ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল হচ্ছে r মাইনাস হচ্ছে r মাইনাস 1 ইনটু হচ্ছে ফ্যাক্টোরিয়াল হচ্ছে n মাইনাস r, তারপর ইনটু। ওকে, এটাকে আমরা লসাগু করব, লসাগু করলে কি হবে বল, এটা লসাগু কত আসবে r ইনটু n মাইনাস r প্লাস 1, এটাই আসবে, যেটা আছে ওইটাই আসবে, r ইনটু n মাইনাস r প্লাস হচ্ছে 1। r এর সাথে r বাদ দিলে দেখো তো, মানে এইটার সাথে n মাইনাস r এর সাথে r বাদ দিলে এইটার সাথে 1 গুণ করলে কি হবে, এটাই হবে n মাইনাস r প্লাস হচ্ছে 1। ওকে, তারপর এখানে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন। এবার n মাইনাস r প্লাস 1 এর সাথে এটা যদি বাদ দিই, তারপর 1 r এর সাথে 1 গুণ করলে কত হবে ভাইয়া r হবে। ঠিক আছে, তাহলে এই জায়গাটাতে আমরা একটু লসাগুটা করছি, দেখো ভালো করে সবাই, এটা লসাগু আসবে r ইনটু n মাইনাস r প্লাস 1, r এর সাথে যদি r ভাগ করি তাহলে উপরে থাকতেছে আমার এই n মাইনাস r প্লাস 1 এর সাথে 1 গুণ করলে ওইটাই হবে, তারপর এটার সাথে এটা বাদ দিলে r এর সাথে 1 গুণ করলে r হবে। ঠিক আছে, একটু এখানে ক্যালকুলেশন দেখো, মাইনাস r আর প্লাস r কিন্তু বাদ দেয়, তাহলে আমার ফাইনালি দেখো তো উপরে আমরা একটু যদি পরের লাইনটা একটু সাজায় লিখি, n প্লাস 1 আছে, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে n প্লাস 1 আর এখানে আমার হচ্ছে ফ্যাক্টোরিয়াল কত n, এটা উপরে লিখলাম, মানে একটু সাজায় লিখলাম, আমরা একটু সূত্র অ্যাপ্লাই করতে চাচ্ছি। ওকে, এটা একটু সাদা লিখলাম, তারপর এখানে আরটা বড়, আরটাকে আমরা সামনে নিলাম, কারণ এই উপরে উপরে এটা গুণ অবস্থায় আছে, নিচে নিচে এগুলো গুণ অবস্থায় আছে, তাহলে আর ইনটু আমরা নিতে পারি এখানে r মাইনাস 1 ইনটু এখানে আমার n মাইনাস r আছে, এখানে n মাইনাস r প্লাস 1 আছে, তাহলে এইটা বড়, এটা আমরা সামনে নিব, n মাইনাস হচ্ছে r প্লাস হচ্ছে 1, আর এখানে আমার থাকতেছে কত ভাইয়া n মাইনাস হচ্ছে r। ওকে, মানে আমরা একটু সাজা নিলাম। ঠিক আছে ভাইয়া, ভালো করে একটু বিষয়টা দেখো, তাহলে n প্লাস 1 যেটা আছে সেটাকে আমরা সামনে নিলাম, ফ্যাক্টোরিয়াল n মানে উপরেরটা উপরের সাথে গুণ, নিচেরটা নিচের সাথে, rটাকে সামনে নিছি r মাইনাস 1, n মাইনাস r প্লাস 1 এটাকে আমরা সামনে নিছি, তারপরে কত আছে n মাইনাস r আছে, বুঝছো? তাহলে আমরা এই পর্যন্ত কিন্তু মূলত লিখছি। তারপর আমাদের কি কাজ করতে হবে, একটা জিনিস আমি তোমাদেরকে দেখাই, একটা ব্যাপার যে ভাইয়া এখানে আমরা একটা জিনিস দেখব, n প্লাস 1 এটাকে যদি আমরা ফ্যাক্টোরিয়াল বাইরে বের করি তাহলে n প্লাস 1 হবে, তাহলে n প্লাস 1 মাইনাস 1 যেটাকে বের করব সেটা থেকে এক কম হবে, প্লাস 1 মাইনাস 1 দিলে এরকম হয়। দেখো তো আমি যদি এই লাইনটা থেকে এই লাইনটাতে আসতে পারি, তাহলে এই লাইনটা থেকে এই লাইনটা 100% যাওয়া যায়, ব্যাপারটা ইজি না বলো? n প্লাস 1 আছে, n প্লাস 1টাকে যদি আমরা বের করি তাহলে n প্লাস 1 হবে মাইনাস 1, প্লাস 1 আর মাইনাস 1 বাদ দিলে আমার এরকম তো ব্যাপারটা থাকবে। তাহলে এইটা থেকে যদি এই লাইনটা আসতে পারি তাহলে এই লাইনটা থেকে আমরা এই লাইনটাতে যাইতে পারবো, 100% যাইতে পারবো, পারবো তো? তাহলে এখানে দেখো তো এই লাইনটা আমার আছে কিনা, তাহলে এই লাইন ইজিক্যাল টু এই লাইনটা লেখা যায়। কেন এইটাতে যাচ্ছি বলো তো, আমাকে প্রমাণটা অবশ্যই মাস্ট বি এটা মিলাইতে হবে, n প্লাস 1 c হচ্ছে r, তাহলে উপরে যেটা আছে যে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল n এটা ইজিক্যাল টু লেখা যাবে ফ্যাক্টোরিয়াল n প্লাস 1, কারণ n প্লাস 1 কে যদি আমরা ভাঙাই আবার এই লাইনটাই আসবে। ওকে, তারপর একটা জিনিস এখন একটু বলে দিই, মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আমরা এইখানে একটু দেখো আরটাকে যখন আমরা ভাঙাইছিলাম তখন আমরা পাইছিলাম r ইনটু r মাইনাস 1, তাহলে এইটা থেকে তো আমরা এটা লিখতে পারি, এটা থেকে যদি এই লাইনে আসতে পারি তাহলে এই লাইন থেকে এই লাইনে যেতে পারবো, এখানে আমার r ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1 আছে, তাহলে এইটা ইজিক্যাল টু আমরা কি লিখতে পারবো, ফ্যাক্টোরিয়াল r লিখতে পারবো 100%। ওকে, সিম্পল বিষয়।
n মাইনাস আর প্লাস ওয়ান ইজিক্যাল টু যদি আমরা এই লাইন লিখতে পারি, তাহলে এই লাইনটা এখন আমার এখানে আছে, তাহলে এই লাইনটা ইজিক্যাল টু আমি এই লাইনটা লিখতে পারবো, 100% লিখতে পারবো, ওইটাই লিখবো এখন। ওকে, তাহলে এখানে লিখবো কত, n প্লাস ওয়ান মাইনাস আর। আমি সুন্দর করে একটু সাজাই নিলাম, ঠিক আছে। আরেকবার বলি, এই n প্লাস ওয়ানটাকে যদি আমরা ভাঙাই, ফাইনালি আমরা n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল n পাবো, তাহলে এই লাইন ইজিক্যাল টু n লেখা যায়। আর কে আমরা মানে এই আর কে যদি ভাঙাই তাহলে এইটা পাবো, তাহলে এইটা থেকে আমরা এটা আসতে পারবো। এইটাকে যদি আমরা ভাঙাই তাহলে এইটা পাবো, এইটা থেকে আমরা এইটাতে আসতে পারবো। এখন আমরা কি করবো, সূত্র মিলাই দিব। আমার প্রমাণটা চাইছে যে n প্লাস ওয়ান সি আর, ঠিক আছে। তাহলে এখানে n বলতে কত আছে, n প্লাস ওয়ান মানে ফ্যাক্টোরিয়াল n বলতে কত আছে ভাইয়া, n প্লাস ওয়ান, তারপর সি আর বলতে আছে আর। এটাই কিন্তু মূলত প্রমাণিত রাইট হ্যান্ড সাইড। দেখো তো কিভাবে মিললো, যে ভাই এটা ব্যাপারটা কেমন হয়ে গেল না, একটু দেখো তো ব্যাপারটা কেমন হয়ে গেল না, ভাবতেছো যে ব্যাপারটা কেমন হয়ে গেল, একটু লক্ষ্য করে দেখো। n বলতে আছে n প্লাস ওয়ান, সি আর বলতে আরই আছে, ফ্যাক্টোরিয়াল সূত্রটা কল্পনা করো তো, সূত্র যেটা বলছি এনসিআর, ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ইনটু n মাইনাস r। এই সূত্রটা একটু মনে মনে কল্পনা করো তো, চিন্তা করো তো, এনসিআর ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r, n বলতে কিন্তু n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল r ইনটু n মাইনাস r, n বলতে n প্লাস ওয়ান মাইনাস r। তাহলে এই লাইন ইজ ইকুয়াল টু যদি এই লাইনটা আসে, এই লাইনটা ইজ ইকুয়াল টু আমরা এই লাইনটা লিখতে পারবো, 100% সত্য কথা। ওকে, এইটাই কিন্তু মূলত প্রমাণ চাইছে এই চ্যাপ্টারের বলতে, এই চ্যাপ্টার বলতে ম্যাথমেটিক্স অনের সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিপাদন কিন্তু এইটা, মানে সূত্রের যেটা প্রমাণ মোস্ট ইম্পর্টেন্ট, এইটাই পরীক্ষাতে আসে, ঠিক আছে। তো অনেক বেশি ইম্পর্টেন্ট, যারা যারা লাইভটাতে আছে প্রত্যেকটা লাইন ভাঙে ভাঙে পড়াইছি, প্রত্যেকটা লাইন ভাগে ভাগে বুঝাইছি। যদি তোমার বুঝতে সমস্যা হয়, ক্লাসটা শেষে ক্লাসটা রেকর্ডেড থাকবে পেজে এবং ইউটিউবে আপলোড হবে এবং আমাদের পেইড ব্যাচের প্লে লিস্ট আকারে থাকবে। সো এইখান থেকে তোমরা কি করবে, পরে ধীরে ধীরে হচ্ছে ভিডিওটা দেখতে পারো, ঠিক আছে। তা তোমরা আছে যারা যারা আছে আমাকে একটু কমেন্ট করো তো, ভাইয়া এটা বুঝছো কিনা, একটু সবাই একটু আমাকে কমেন্ট করবা যে এটা বুঝছো কিনা, ঠিক আছে। আমি একটু কাইন্ডলি বলবা যে বুঝছো কিনা। ওকে, সবাই যারা যারা দেখতেছো, লাইভ ক্লাসটা দেখতেছো, একটু কাইন্ডলি আমাকে বলো তো বুঝছো কিনা। যে যেখান থেকে দেখতেছো সবাই একটু কাইন্ডলি বলবা যে বুঝছো কিনা। ওকে, তোমরা একটু বলো তো যে বুঝছো কিনা। বিপ্লব আলী, হ্যাঁ জি ভাইয়া বুঝছি, কিন্তু হিজিবিজি খাইলাম আর কি, ঠিক আছে। মানে এই কোশ্চিন একটু হিজিবিজি খাওয়ার মতোই, মানে একটু কঠিন, মানে চ্যাপ্টারটার মানে চ্যাপ্টার বলতে ম্যাথমেটিক্স অনেক সব থেকে গুরুত্বপূর্ণ প্রতিপাদন এটা, সব থেকে কঠিন প্রমাণই কিন্তু এটা। সো তোমাকে এই প্রমাণটা মনে রাখতে হলে কয়েকবার প্র্যাকটিস করতে হবে, দিয়ে মনে রাখতে হবে, ঠিক আছে। বুঝছো আশা করা যায়। ওকে, মানে আমি দিনাজপুর থেকে, বিপ্লব আলী বলতেছো আমি দিনাজপুর থেকে, হ্যাঁ অসংখ্য ধন্যবাদ বিপ্লব, তুমি দিনাজপুর থেকে দেখতেছো, মানে আমার দিনাজপুর শহর, দিনাজপুরে আমার বেড়ে ওঠা, দিনাজপুর পলিটেকনিকে আমি পড়ছি এবং দিনাজপুরেই হচ্ছে মানে দিনাজপুরেই আমার মানে বেড়ে ওঠা, দিনাজপুরেই শুরু, দিনাজপুরেই শেষ হয়তো এরকম। তুমি দিনাজপুর থেকে দেখতেছো, আমি দিনাজপুরেই আমার কোচিং সেন্টার, দিনাজপুরেই আমি পড়াই, দিনাজপুরে আমার বাড়ি, দিনাজপুরে বেড়ে ওঠা, দিনাজপুর পলিটেকনিকে পড়া, সবকিছু দিনাজপুরে। সো তোমার জন্য শুভকামনা। কোথা থেকে আসছো জানি না, কোথায় তোমার বাসা। ওকে, তো যারা যারা আসো ভাইয়া, হ্যাঁ সবাই হচ্ছে মনে হয় বুঝতে পারছো তাই না, বলো। মানে একটু হিজিবিজি লাগতেছে না, ও বলতেছে যে ভাই মানে ম্যাথটা বুঝছি কিন্তু একটু হিজিবিজি লাগতেছে, হিজিবিজি লাগবে তো, একটু কঠিন তো, তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে। ওকে, আমাদের এই চ্যাপ্টারের যে রচনামূলক প্রশ্নটা আছে, যে ম্যাথটা আছে, সেই ম্যাথটা এখন করাইবো, মানে এই আরেকটা ম্যাথ করাবো, করার পর কয়েকটা ম্যাথ তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। এইচডব্লিউ এটা তোমরা করবা, করে যারা যারা আমার কোর্স ইনলোড করো নাই বা পেইড গ্রুপে নাই, তারা তারা তো করবাই, যারা করছো এরা সুন্দর করে আমাকে পিডিএফ মানে ওই গ্রুপে হচ্ছে দিবা আমাকে করে, হোমওয়ার্ক করে। তারপর এই চ্যাপ্টারের যে হ্যান্ড নোটটা আছে, যে দেখো আমরা হ্যান্ড নোটটার কথাটা বলি, যে হ্যান্ড নোট বলতে ভাইয়া আমি যে তোমাকে এখানে পড়াচ্ছি এই চ্যাপ্টারে কিন্তু হ্যান্ড নোট আছে, প্রশ্নটা আছে, দেন সলিউশন করা আছে, এখানে এটি কিন্তু হ্যান্ড নোট বলা হয়। ওকে,
মানে আমার যেটা হ্যান্ড নোটেড পিডিএফ, ওকে, এই যে একটা প্রশ্ন, এই প্রশ্ন, এটা এই প্রশ্ন সলিউশন, তারপর এটা প্রশ্ন, এটা প্রশ্ন, প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম হ্যান্ড নোট আছে। তাহলে এই হ্যান্ড নোটের পিডিএফটা কিন্তু আমরা মূলত এই গ্রুপে দিব, যারা পেইড গ্রুপে আছে। সো তোমরা যদি পেইড গ্রুপে জয়েন হতে চাও, মানে এমন হতে পারে যে তোমার টাকার জন্য যদি সমস্যা হয়, মানে টাকার সমস্যা, মানে কোর্সিং করার মতো অ্যাবিলিটি নাই, তোমার টাকার সমস্যা, আমার সাথে পার্সোনালি কথা বলবো, হোয়াটসঅ্যাপে নক করবা। হোয়াটসঅ্যাপ নাম্বার কি জানো সবাই? হোয়াটসঅ্যাপ নাম্বার না জানলে দেখ নাম্বারটা 0183306 হচ্ছে 8875, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। সবসময় হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু কন্ট্যাক্ট করবা, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবা, বলে আমাকে তোমার সমস্যাটুকু কথাটুকু বলবা, দিয়ে করবা। আমাদের 550 টাকা অনলাইনে কোর্স, তুমি যদি সেখানে 250 টাকা দিও, তুমি এখন বলো যে 250 টাকা দিচ্ছি ভাই, আমাকে একটু অ্যাড করা, পরবর্তীতে দিব, তুমি পরবর্তী দিও না দিও, মানে মারিতে যদি দাও দিবা, সমস্যা নাই। তো তুমি যদি দাও তো দিলা, না দিলে তুমি নাও দিতে পারো, আমি তোমাকে অ্যাড করে দিব, এবং আমাকে বলো তোমার সমস্যার কথা, আমি সেটাও কিন্তু বলবো, ঠিক আছে? তো দেখো তারপর কি কমেন্ট কি বলতেছে, স্যার আমি কুড়িগ্রাম থেকে দেখতেছি, কিন্তু স্যার আপনি শেষের আরেকটু বুঝিয়ে দিলে অনেক ভালো হতো। ঠিক আছে ভাই, আমি বিরলের সীমানা আর কাহারলের প্রথম থেকে দেখতেছি। ওকে, বিরলের শেষ সীমানা, ওকে ঠিক আছে, বিরলের শেষ সীমানা বাড়ি। ভাইয়া আরেকটু লাস্টের টুকু বুঝিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, আমি আরেকটু লাস্টের টুকু বলতেছি। সো দেখো আমি লাস্টের টুকু একটু বলি, কোথা থেকে বলবো, আমি প্রথম থেকে আরেকবার একটু বলে দিই ম্যাথটা, ঠিক আছে, ইম্পর্টেন্ট যেহেতু ম্যাথ। প্রথমে আমরা এনসিআর সূত্র অ্যাপ্লাই করছি, যে এনসিআর ফ্যাক্টরিয়াল এন ডিভাইডেড বাই আর, একটা একটা করে লাইন। তারপর এনসিআর হচ্ছে এন ফ্যাক্টরিয়াল আর এন মাইনাস আর, এই লাইনটা সবাই বুঝছে। পরের লাইনটা এইটা এবং এইটার মধ্যে কম্পেয়ার করছি, এইটা এবং এইটার মধ্যে কম্পেয়ার করছি, এই দুটার মধ্যে কম্পেয়ার করে আরটাকে বের করলে আর মাইনাস ওয়ান, এটা রাখি দিচ্ছি, এটা রাখি দিচ্ছি, এটাকে বের করলে এটা থেকে এক কম, এই লাইনটা বুঝছো। পরের লাইনটা করছি আমরা কমন নিছি, ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল এটা, আমরা যদি ফ্যাক্টোরিয়াল এনটাকে কমন নিই, এখানে ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান, এখানে আর মাইনাস ওয়ান, দুইটা থেকে একটা কমন নিচ্ছি, এন মাইনাস আর এন মাইনাস আর, দুইটা থেকে একটা কমন নিচ্ছি। এটা যদি আমরা কমন নিয়ে ফেলি, তাহলে এখানে ওয়ান থাকতেছে, এই দুইটা কমন নিলে এখানে আমার ফ্যাক্টর ডিভাইডেড বাই আর থাকতেছে, প্লাস এইটা কমন নিয়ে নিলে আমার কিছু না, মানে উপরে ওয়ান থাকতেছে, এইটা এবং এইটা যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে এখানে কে থাকতেছে এন মাইনাস আর প্লাস হচ্ছে ওয়ান, এই বিষয়টুকু থাকতেছে, ঠিক আছে, এই বিষয়টুকু থাকতেছে। তারপর ভাইয়া দেখো একটু, যে আমরা এইটুকু একটু লসাগু করছি, যারা লাস্ট টুক বুঝতে চাচ্ছিলাম, এই লাইন পর্যন্ত বুঝছো, লাস্ট টুক বলতে আমরা এইটুক ঠিক রাখছি, এইটাতে একটা লসাগু নিয়ে আসি, এটা যদি আমরা লসাগু করি, তাহলে আর ইন্টু এন মাইনাস আর প্লাস ওয়ান হয়, আর এর সাথে আর বাদ দিলে এটার সাথে যদি আমরা ওয়ান গুণ করি ওইটাই হবে, এটার সাথে এটা বাদ দিলে আর এর সাথে ওয়ান গুণ করে আর হবে, মাইনাস আর প্লাস আর বাদ। তাহলে এই লসাগু পর্যন্ত এই লাইনটা আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। পরবর্তীটা হচ্ছে আপনি একটু সাজায় লিখছি, এন প্লাস ওয়ান থাকে, এটাকে সামনে নিয়েছি, ফ্যাক্টোরিয়াল ওয়ানটাকে পরে নিয়েছি। তারপর আমরা এখানে আরটা বড়, আরটাকে সামনে নিয়েছি, আর মাইনাস ওয়ানটাকে নিয়েছি, এন মাইনাস আর প্লাস ওয়ান এটা বড়, এটাকে সামনে নিয়েছি, এন মাইনাস আরটাকে পরে নিয়েছি, বুঝছো, এইরকম আমরা কাজটা করছি। তারপর এখন একটা বিষয় দেখো, যে আমরা যদি এন প্লাস ওয়ান নিই, এটাকে যদি এন প্লাস ওয়ানটাকে বের করি, তাহলে এন প্লাস ওয়ান হয় মাইনাস ওয়ান হয়, প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান বাদ দিলে আমার এরকম হয়, এই লাইনটা থেকে যদি এই লাইনটা আসতে পারি, তাহলে এই লাইনটা থেকে এই লাইন লিখতে পারবো, এই জন্য এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন ইজিক্যাল টু আমরা ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান লিখতে পারি, লিখছি। তারপর একটা দেখো, আরটাকে যদি আমরা ভাঙ্গায়া আর আর মাইনাস ওয়ান পাই, মানে যেটাকে আমরা বের করবো এটা থেকে এক কম হবে, এটাকে যদি ভাঙ্গায় এটা পাই, তাহলে এইটাই লাইন ইজিক্যাল টু এই লাইন লিখতে পারি, সেই কাজটাই করছে, ভালো করে বুঝবা। এইটা থেকে এইটা যদি আমরা আসতে পারি, এইটা থেকে যদি এইটাতে যাইতে পারি, তাহলে এইটা থেকে এই লাইনটাতে আসতে পারি। তারপর এইটা থেকে যদি এইটাতে আমরা আসতে পারি, তাহলে এই লাইনটা থেকে আমরা এই লাইন লিখতে পারি, সেই কাজটাই কিন্তু আমরা করছি। এটা যদি আমরা বের করি, তাহলে এটা থেকে এক কম হবে, সেটাই তো করছি। তারপর আমরা কি করছি, সূত্র মিলাইছি, দেখো এনসিআর ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আর ইনটু হচ্ছে এন মাইনাস আর, তাহলে এই লাইন থেকে এই লাইনটা থেকে যদি আমি এই উপরের লাইনটাতে যাইতে পারি, তাহলে উপরের লাইনটা থেকে 100% নিচের লাইনটাতে আসতে পারি, মানে ব্যাপারটা কি উপর আর নিচ, এটা থেকে এটা, এটা থেকে এটা, ব্যাপারটা এরকম, বুঝছো। একটু সুস্থ মস্তিষ্কে ব্যাপারটা চিন্তা করবা, এবং তুমি হচ্ছে সুস্থ মস্তিষ্কে চিন্তা করবা, মানে কয়েকবার প্র্যাকটিস করবা, মনে থাকবে, ঠিক আছে। সীমানা কার্ডের শুরু থেকে থাকি ভাইয়া দিনাজপুরে, ওকে ঠিক আছে, ঠিক আছে। যারা যারা বুঝো নাই বা সমস্যা হচ্ছে, তারা একটু ভিডিওটা পরে রিপিট করে দেখবে। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি, ঠিক আছে। একটা কোশ্চেন করাইলাম, এরপর আমাদের রচনামূলক। হ্যাঁ, তোমরা একটু কমেন্ট করো তো, কারা কারা ক্রিকেট খেলা বুঝো, কারা কারা ক্রিকেট খেলা পছন্দ করো, এবং ক্রিকেট খেলা কারা কারা বুঝো, আমাকে একটু কমেন্ট করো, তাড়াতাড়ি একটু কমেন্ট করো, ঠিক আছে। ক্রিকেট খেলা কারা কারা বুঝো বলো, এবং খেলো কারা,
যারা যারা ক্রিকেট খেলা করো, মেয়েরা তো ক্রিকেট খেলা বুঝে কম, বা এখন সবাই বুঝে অবশ্য, কিন্তু যারা বুঝে না তাদের জন্য একটু কষ্ট হবে। আর ছেলেরা যারা আছে তারা আশা করি প্রত্যেকেই ক্রিকেট খেলা বুঝে। ক্রিকেট খেলা যদি নাও বুঝে তাও বাংলাদেশের একদিন হলো খেলা দেখছে, আর বাংলাদেশের খেলা দেখছো মানে তোমার হচ্ছে সমস্যা, মানে বাংলাদেশের খেলা দেখতে বসবা মানে তোমার হচ্ছে সমস্যা হয়ে যাবে, বুঝছো? মানে বাংলাদেশ তো মানে যদিও জিতে তোমার মানে এমন একটা অবস্থার ওপর দিয়ে জিতবে সেটা তো তোমরা জানো না। এই জন্য বাংলাদেশের খেলা আমি মূলত দেখি, দেখি না বলতে বলা যাবে না, মানে যখনই বাংলাদেশের খেলা হয় তখন আমি কিন্তু খেলা দেখি। তো দেখো যারা যারা ক্রিকেট খেলাটা বুঝো এবং ক্রিকেট খেলা খেলছো তারা কিন্তু এই ম্যাচটা তাদের কাছে কোনো ব্যাপারই না। 8 মার্কের একটা কোশ্চিন ভাই, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, ঠিক আছে? তো কারা কারা ক্রিকেট খেলা বুঝো এবং ক্রিকেট খেলা দেখো বলো তো, আমাকে কমেন্ট করো তো। জি ভাইয়া বুঝি তো, জি ভাইয়া বুঝে গেছি আমি। ওকে, তো ভাইয়া আমি পছন্দ করি, আমি ব্যাট করি, ঠিক আছে? হ্যাঁ, ধন্যবাদ। মানে আমি কিন্তু একটু মোটা সোটা, সো আমি কিন্তু ব্যাট করি এবং উইকেট কিপার, বল করতাম আগে যখন ঠিক না ছিলাম, তো করা ওটা বাদ দিয়েছে, এখনো কিন্তু খেলি। তবে আমি ব্যাট করি এবং হচ্ছে কি কিপার, যেটাকে কিপার বলা হয়, উইকেট কিপার, ঠিক আছে? তো তো ঠিক আছে, তোমাদের কোচিং এ একদিন আমার দাওয়াত থাকলো, আমাদের কোচিং এর যে প্লেয়ার গুলো আছে, স্টুডেন্টরা আছে, তাদের সাথে আমরা টিচাররা খেলবো, ঠিক আছে? আমরা টিচার যারা আছে তারা তাদের মধ্যে সাথে খেলবো, একটা ডেট করবো আমরা, ঠিক আছে? এই নিয়ে আমরা একটা খেলাধুলা করবো আয়োজন। ওকে, একদিন আমরা খেলবো সবাই মিলে একসাথে, খেলি প্রতি সপ্তাহে বড় মাঠে। ওকে, তো আমাদের সাথে একদিন খেলা নাও বিপ্লব, আমাদের কোচিং সেন্টারের সাথে একদিন খেলা নাও, আমরা আমরা আমাদের স্টুডেন্ট যারা আছে এদের সাথে আমরা সবাই মিলে একসাথে একদিন খেলি, ঠিক আছে? খেলাধুলা করলে মন ভালো থাকে এবং তোমার সাথে আমার কথাবার্তা সহনশীলতা যেটা আছে সেগুলো কিন্তু ভালো থাকবে, আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকবে। তারপর দেখি না ভাই প্যারাডাইস বিডি। ওকে, খেলি প্রতি সপ্তাহে রিফার। হ্যাঁ, আমরা দেখো আমরা নেক্সট কোশ্চিনে চলে আসবো। হ্যাঁ, ক্রিকেট খেলা বুঝো সবাই, হ্যাঁ কোনো ব্যাপার না, ক্রিকেট খেলা বুঝো। আমরা নেক্সট যে কোশ্চিনটা আছে সেটা হচ্ছে তোমাদের বইয়ের অনুশীলনী 11 তোমাদের বইয়ের হচ্ছে অনুশীলনী 11 নম্বর কোশ্চিন, ঠিক আছে? আর এবং উদাহরণ 8 নম্বর কোশ্চিন, একটি ক্রিকেট দলের 14 জন খেলোয়াড়ের মধ্যে, আমি প্রশ্নটা একটু লিখি। হ্যাঁ, প্রশ্নটা কিন্তু বড়, ম্যাথটা ছোট, এটা মেবি উদাহরণ 8 নাম্বার, একটু মিলাবা উদাহরণ 8 অথবা অনুশীলনী, এরকম কোশ্চিন আছে অনুশীলনী 14, একটা কোশ্চিন করলে সবগুলাই হয়, ঠিক আছে? এই জন্য হোমওয়ার্ক দিন। একটি ক্রিকেট দলের একটি ক্রিকেট দলের একটি ক্রিকেট হচ্ছে একটি ক্রিকেট দলের 14 জন খেলোয়াড়ের মধ্যে 14 জন হচ্ছে খেলোয়াড়ের মধ্যে, ঠিক আছে? একটি ক্রিকেট দলে, দলে লিখি নাই, একটি ক্রিকেট দলে হবে, একটি ক্রিকেট দলে 14 জন খেলোয়াড়ের মধ্যে 5 জন বল করতে পারে, 5 জন হচ্ছে বল করতে পারে এবং 5 জন বল করতে পারে এবং হচ্ছে 2 জন উইকেট রক্ষক করতে পারে, 2 জন উইকেট রক্ষক, আমি শর্টকাটে দিলাম উইকেট কিপার, WK উইকেট কিপার করতে পারে। ওকে, কমপক্ষে 1 জন উইকেট রক্ষক ও 3 জন বলারকে নিয়ে কমপক্ষে 1 জন হচ্ছে উইকেট রক্ষক এবং 3 জন বলার নিয়ে 11 জন খেলোয়াড়ের একটি ক্রিকেট দল, 11 জন খেলোয়াড়ের একটি ক্রিকেট দল কত প্রকারে গঠন করা যায়? ম্যাথটা থেকে প্রশ্নটাই বড়, গঠন
করা হচ্ছে। ওকে, কোশ্চিনটা এটা দেখো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন। অনেকগুলো স্টার দিলাম, কারণ একটা ম্যাথ বুঝলে, একটা ম্যাথ পারলে সবগুলা কোশ্চিন কিন্তু পারবা। ঠিক আছে, অনেকগুলো স্টার দিলাম। এই সূত্রের প্রমাণ যেটা আছে সেটা হয়তো রচনামূলকে আসতে পারে, বা এই কোশ্চিনটা রচনামূলকে আসতে পারে। ঠিক আছে, জি ভাইয়া, ডেট করলে যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ডেট করবো একদিন। ঠিক আছে, আমরা ডেট করবো একদিন। ওকে, তো দেখো আমরা কোশ্চিনটা হচ্ছে লিখছি, একটি একটি ক্রিকেট দলে 14 জন খেলোয়াড়ের মধ্যে 5 জন বল করতে পারে। এই প্রশ্নটা ভালো করে বুঝবা। একটি ক্রিকেট দলে 14 জন খেলোয়াড়ের মধ্যে 5 জন হচ্ছে বল করতে পারে এবং 2 জন হচ্ছে উইকেট রক্ষক করতে পারে, মানে উইকেটকে রক্ষা করতে পারে, যেটা উইকেট কিপার, যেটা কিপার বলি আমরা, এটা রক্ষা করতে পারে। কমপক্ষে একজন উইকেট রক্ষক নিয়ে, কমপক্ষে একজন হচ্ছে উইকেট কিপার নিয়ে, এবং হচ্ছে 3 জন বলার নিয়ে, কমপক্ষে 3 জন বলার, একজন উইকেট রক্ষক নিয়ে 11 জন খেলোয়াড়ের একটি ক্রিকেট দল কত প্রকারে গঠন করা যাবে? এটা কোশ্চিনের অ্যান্সার হচ্ছে মোট 342। 342 প্রকারে গঠন করা যায়। ঠিক আছে, এটা আমি জানি আর কি, মুখস্থ করতে যাচ্ছি অ্যান্সারটা। ঠিক আছে, এটা হচ্ছে 342 রকমের গঠন করা যায়। কিভাবে করতে হবে একটু ভালো করে বুঝো। 14 জন খেলোয়াড়ের মধ্যে তোমরা একটা জিনিস জানো যে হেড কোচ যেটা থাকে, হেড কোচ এই কি করে, 14টা থেকে 15টা প্লেয়ার কার হাতে দেয়? ক্যাপ্টেনের হাতে। ক্যাপ্টেনের ক্যাপ্টেনের হাতে দেয়। ক্যাপ্টেনে বলে যে তুমি এখান থেকে 11 জনের হচ্ছে একটা প্লেয়ার বাছাই করো। কতজন? 11 জন। তোমরা কিন্তু জানো যে সবসময় টিম ম্যানেজমেন্ট থাকে, যে কোচ থাকে, সে কিন্তু 14টা বা 15টা প্লেয়ার কার হাতে দেয়? ক্যাপ্টেনের হাতে দেয়। যে 14-15টা প্লেয়ার দিলাম, তুমি এখান থেকে এই 11টা প্লেয়ার বাছাই করে প্লেয়ার নামাও, কতজন খেলতে পারবে। এখন কোচের বা টিম ম্যানেজমেন্ট যেটা আছে, যারা টিম ম্যানেজমেন্টে থাকে বা কোচ যারা থাকে, তাদের যেটা হচ্ছে শর্তটা হচ্ছে এরকম যে 5 জন কিন্তু বলার এবং 3 জন, 5 জন বলার এবং হচ্ছে 2 জন কিন্তু উইকেট কিপার। ঠিক আছে, 5 জন বলার, 2 জন উইকেট কিপার, মানে কিপার। তাহলে অন্যান্য কয়জন থাকতেছে? 7 জন। এই তো 14 জনের মধ্যে 5 দিয়ে 7 আর 7 14। এখন এই বলতেছে 5 জনের মধ্যে আমাকে কমপক্ষে একজন হচ্ছে উইকেট রক্ষক দিতে হবে, মানে কমপক্ষে আমাকে একজন নিতেই হবে, নাহলে আমি আমি কখনো মানে উইকেট কিপার ছাড়া কি টিম গঠন হবে? হবে না। তাহলে এখানে আমার 2 জন আছে, বুঝো, এখানে আমার 2 জন উইকেট রক্ষক আছে, মানে এটা কোচ দিছে ক্যাপ্টেনের হাতে। শর্ত এটা যে তোমাকে একজন উইকেট রক্ষক দিতে হবে, এবং 5 জন বলার কিন্তু কোচ দিয়ে দিছে, দিয়ে বলতেছে শর্ত এটা তোমাকে 3 জন বলার নিতেই হবে। মানে তুমি এর মধ্যে, মানে এইটার মধ্যে 11 দলের একটা ক্রিকেট দল কত রকমের গঠন করা যাবে, শর্তটা এটা ভালো করে বুঝো। যে 5 জন বলার সর্বোচ্চ নিতে পারবা এবং সর্বনিম্ন উইকেট রক্ষক নিতে হবে তোমাকে হচ্ছে 3 জন। মানে তুমি যদি চিন্তা করো যে আমি বলার নিব 6 জন আর উইকেট কিপার নিব 2 জন, হবে না। তোমাকে 5 জন বলার নিতে হবে, 3 জন উইকেট রক্ষক, তবে তুমি 4 নিতে পারবা। এর মিডিলে 2 জন তুমি উইকেট কিপার নিতে পারবা এবং একজন কমপক্ষে তোমাকে নিতেই হবে। তুমি কিন্তু 3 জন উইকেট কিপার নিতে পারবা না ভাই, কারণ 2 জন তোমার লিমিট সর্বোচ্চ, এবং 3 নিতে পারবা না, এবং কমপক্ষে একজন নিতে হবে। তুমি 0 উইকেট রক্ষক নিয়ে কিন্তু টিম সাজাতে পারবা না, এটা কিন্তু শর্ত। 5 জনের তুমি 6 জন বলা নিতে পারবা না, এবং 3 জনের নিচে 2 জন বলা নিতে পারবা না। তোমাকে মাস্ট বি কমপক্ষে 3 জন বলা নিতে হবে, এবং হচ্ছে 5-এর উপর মানে 5 জন বলা নিতে হবে, 6 জন তুমি নিতে পারবে না। শর্তটা এটা, বুঝছো? মানে শর্ত বলতেছে এরকম, তোমাকে 14টা প্লেয়ার দিয়ে তোমাকে টিম ম্যানেজমেন্ট বা কোচ তোমাকে বলতেছে যে তোমাকে এইভাবে টিমটাকে গঠন করতে হবে। এটা কিভাবে গঠন করবা এটা তোমাকে বলতেছে। সো তোমাকে এই বিষয়টা তোমাকে মাথায় রাখে তোমাকে টিমটা কত রকমের গঠন করা যায় সেটা তোমাকে বের করতে হবে। তো একটা জিনিস মনে রাখবা, যখন আমাদের খেলাগুলো হয় তখন কিন্তু টিমটা নামানোর আগে আমাদের একটা ছক তৈরি করে, এরকম ছক তৈরি করে। মনে করো যে আমি ইন্ডিয়ার সাথে একটা সিরিজ দিব বা পাকিস্তানের সাথে একটা সিরিজ দিব 3 দিনের, তো তখন কিন্তু প্রথম দিন আমি কাকে কাকে নামাবো, দ্বিতীয় দিন কয়টা বলার নিব, কয়টা কিপার নিব, কয়টা ব্যাটিং নিব, তারপর তৃতীয় দিন কিভাবে নামাবো, কাকে কাকে নামাবো, কাকে কাকে নামাবো না, কি কি ইনজুর্ড, সব মিলে আমরা একটা ছক তৈরি করি। ছকটা তৈরি করার পর তারপর কতভাবে গঠন করা যায় সেটা বিষয় হয়। ঠিক আছে, তো যারা যারা ক্রিকেট খেলা বুঝো তারা কিন্তু ব্যাপারটা বুঝছো। ঠিক আছে, কিন্তু আহামরি খুব একটা কিছু না। তাহলে এই ম্যাথটা যদি আমরা একটু সমাধানটা করি তাহলে ব্যাপারটা কেমন হয় দেখো। আমরা যদি একটু ম্যাথটার সমাধান করি, ঠিক আছে, সমাধান, ওকে, তাহলে সমাধানটা যদি একটু করি দেখো তো ভাইয়া,
তাহলে কয়জন বলারের কথা বলতেছে? 5 জন বলার। কয়জন উইকেট রক্ষকের কথা বলতেছে? 2 জন হচ্ছে উইকেট কিপার। 14 জনের মধ্যে তাহলে অন্যান্য কয়জন থাকে? অন্যান্য বলতে হচ্ছে ব্যাটিং থাকে 7 জন, ঠিক আছে, মানে অন্যান্য। ওকে, তাহলে আমরা প্রথম দিন ছক সাজাই, প্রথম দিন মানে আমরা এ দিলাম, এ যদি সাজাই তাহলে আমরা সর্বনিম্ন যেটা আছে সেটা দিয়ে শুরু করতে হবে। কমপক্ষে কতজন বলার নিতে বলছে? 3 জন, তাহলে আমরা 3 জন বলার নিলাম। কমপক্ষে কয়জন উইকেট রক্ষক নিতে বলছে ভাইয়া? 1 জন, এই যে 1 জন নিলাম। 3 আর 1 কত হলো? 4। তাহলে আমাকে আর কয়টা ব্যাটিং, মানে 11 জনের তো বেশি টিম সাজানো যায় ভাই। ক্রিকেট দল কি 12-13 জনের খেলা যায়? 11 জনের। 3 আর 1 হলো 4, তাহলে আমার কত লাগে? আর লাগে 7। তাহলে আমি এই দেখো 3 1 4 আর 7 11, মানে একদিনের একটা দল গঠন করে ফেলছি ওদের শর্ত সাপেক্ষে, ঠিক আছে। পরবর্তীতে দেখো, তাহলে দ্বিতীয় দিন বি দল গঠন করার উপায়। আমি কিন্তু 4ও নিতে পারবো, দেখো আমি কিন্তু 4 জন বলার নিতে পারবো। 5, এই যে দেখো 5 এবং হচ্ছে 3 এর লিমিটেড, মানে আমি 4ও নিতে পারবো। 2 এবং 1 এর লিমিটেড, এগুলো নিতে হবে। তাহলে দেখো 4 জন নিতে পারবো, তাহলে আমি মানে 4 জন নিলাম, উইকেট রক্ষক আমি 1 জনে রাখলাম। 4 আর 1 কত হলো? 5। তাহলে আমার অন্য আর 11 মিলাইতে কত লাগে? 6। তাহলে 11 মিলে গেল। তারপর এ বি সি, সি দল গঠন করে আবার 3 4, আমরা 5 জনও তো বলা নিতে পারবো সর্বোচ্চ, এবং 1 জন উইকেট রক্ষক রাখলাম। 5 আর 1 কত হইলো? 6। তাহলে আমার এখানে আর কত লাগে? 5 লাগে। তাহলে আমার হচ্ছে কত মিলে যাচ্ছে? 11 মিলে যাচ্ছে। তারপর ডি হচ্ছে দল গঠন করার উপায়, ঠিক আছে, ডি 3 4 5। তারপর দেখো তো আমি এখানে কিন্তু সবগুলা উইকেট রক্ষক কিন্তু 1 জন করে নিয়েছি, কিন্তু আমি 2 জনও কিন্তু নিতে পারবো। তাহলে আমি আবার যদি 3 জন বলার নিই এবং 2 জন উইকেট রক্ষক করে নিই, 3 আর 2 হচ্ছে আমার 5 আর 6 কত? 11। এইভাবে কিন্তু আমি সাজাই নাই, দেখো সাজাই। তারপর ই 3 জন আমি সরি, এবার 4 জন যদি আমি বলার নিই, 2 জন যদি উইকেট রক্ষক নিই, 4 আর 2 কত হলো? 6 আর 5 কত? 11, ঠিক আছে। কারণ 4 আর 2 কি আমি এদিকে আর নিছি? নিই নাই। 4 আর 1 নিছি, 4 2 নিই নাই। তারপর এই যদি দলটা আমরা গঠন করি, তাহলে সর্বোচ্চ 5 না যাবে, সর্বোচ্চ উইকেট হবে 2 জন। 5 আর 2 হচ্ছে কত হলো? 7, আর 4 কত হবে? 11, ঠিক আছে। একটা জিনিস তোমাকে আমি বলি, এখন কিন্তু আর টিমটা গঠন করা যাবে না, অলরেডি আমরা টিম গঠন করে ফেলছি। দেখো একটা বিষয় তোমাকে বলি, আমরা সর্বনিম্ন দিয়ে কিন্তু শুরু করছিলাম। সর্বনিম্ন এখানে আমার কতজন নেওয়া যেত? 3 জন। সর্ব উইকেট রক্ষক কতজন? 1 জন। দেখো তো এক সময় সর্বোচ্চ চলে আসে না 5, সর্বোচ্চ উইকেট সর্বনিম্ন ছিল 1 জন, সর্বোচ্চ উইকেট রক্ষক হচ্ছে 2 জন। এর ওপর কিন্তু নেওয়া যাবে না। যখন আমরা সর্বনিম্ন দিয়ে শুরু করব এবং সর্বোচ্চ চলে আসবে, তখন কিন্তু আর নেওয়া যাবে না। সো আমার টিমটা কিন্তু মূলত গঠন হয়ে গেছে, মানে এটা আমি একটা ছক তৈরি করে ফেলছি যে আমি তাহলে 1 2 3 4 5 6 এই 6 ভাবে কিন্তু টিম নামাইতে পারবো ওদের শর্ত সাপেক্ষে। এই 6 ভাবে টিম নামাইতে পারবো। ওরা বলছে মোট কত প্রকারে গঠন করা যায়, মোট চাইছে, মোট, বুঝছো, মোট চাইছে। তাহলে আমরা যদি আরেকবার একটু বুঝাই, যে আমরা প্রথমে একটু চিন্তা করব, সর্বনিম্ন বলছে 3 জন, সর্বনিম্ন বলছে উইকেট রক্ষক 1 জন। 3 1 হচ্ছে 4, 7 হচ্ছে 11। 4 জন আমরা নিতে পারবো, কারণ 5 এবং 3 এবং 5 এর মধ্যে সীমাবদ্ধ, 4 নিতে পারবো। 4 আর 1 এদিকে রাখছি, 4 1 5 6 11। তারপর 5 জনও নিতে পারবো বলার, 5 আর 1 কত? 6, আর 5 কত? 11। তারপর 3, এবার 3 জন নিব, এবার উইকেট রক্ষকটা বাড়াই দিব। 3 আর 2 কত হচ্ছে? 5, কারণ আমরা নিতে পারবো 2 জন করে, বলছে 2 জন উইকেট রক্ষক লিমিটেড। 3 আর 2 হচ্ছে আমার 5 আর 6 11। 4 জনও বলার নিতে পারবো, 2 জন উইকেট রক্ষক নিতে পারবো। 4 আর 2 কত হইলো? 6, আর 6 আর 5 কত? 11। 5 আর 2 কত হলো? 7, 7 আর 4 কত ভাই? 11। ওকে, বুঝছো, মানে 11 জন টিমটা গঠন করা যাবে। তাহলে আমরা এই যে ছকটা আছে, এই ছকটা তৈরি করে ফেলছি। সো এখন আমাকে কি করতে হবে? মোট কত রকমের দলটা গঠন করা যায় সেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। আমি যদি এটা একটু এই পাশে লিখতাম, তাহলে একবারে ম্যাথটা করে দিতে পারতাম। তাহলে আমরা লিখি অন্যান্য 7 জন, ঠিক আছে। অন্যান্য 7 জন, প্রথমটা হচ্ছে 7, তারপরটা 6, তারপর হচ্ছে 5। 7 6 5 6 5 6 5 4। ওকে, তাহলে এইটুক হচ্ছে আমরা ছকটা সাজালাম। এখন আমাকে বলছে দল গঠন করার উপায়। তাহলে আমরা এখন এখানে লিখবো যে এ দল গঠন করার উপায়, এ দল গঠন করার হচ্ছে উপায়, ঠিক আছে। আমরা এই দল গঠন করার উপায়, আমরা দলগুলো এইভাবে গঠন করবো ভাই, ঠিক আছে। দেখো আমরা প্রথমে লিখবো, এখানে আমার এ 5 আছে, মানে এটা n এর মান, এটা r এর মান। 5 c2,
5c হচ্ছে 2 ইনটু তারপর 2c1 2c হচ্ছে 1 ইনটু 7c7 মানে 7টা হচ্ছে n এর মান c 7টা হচ্ছে r। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো, এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 20। ঠিক আছে, এটা কত পাবো? 20 পাবো। ক্যালকুলেটর চাপবা, এটা তো শিখাই আসলাম আমরা। তারপর লিখবো b হচ্ছে দল গঠন করার উপায়। তাহলে b দল গঠন করার উপায়, তাহলে আমার এই যে 5c3টা নেওয়া শেষ, এবার 5c4 নিব। 5c4 5c হচ্ছে 4 ইনটু 2c1 তারপর আমরা নিব 2c হচ্ছে 1 ইনটু তারপর 7c6 7 হচ্ছে c হচ্ছে 6। এটাকে যদি আমরা ক্যালকুলেটরে চাপি বা রেজাল্ট বের করি, এটা রেজাল্ট আসবে 70। ঠিক আছে, এবার c হচ্ছে দল গঠন করার উপায়। c 5 3 4 নিয়ে নিয়েছে, এবার 5 নিতে হবে। 5c5 তাহলে আমরা এখানে লিখব 5c হচ্ছে 5 ইনটু 2c1 2c হচ্ছে 1 ইনটু 7c হচ্ছে 5 7 হচ্ছে c হচ্ছে 5। দেখে ক্যালকুলেশন করলে আমার রেজাল্ট আসবে একবারে 70, এটা আসবে 42 ঠিক আছে, এটা আসবে আমার কত? 42 তারপর দেখো c দল গঠন করা, এটা হচ্ছে d। এবার যদি আমরা লিখি d হচ্ছে দল গঠন করার উপায়, আমি ছোট্ট করে লিখতেছি কারণ আমাদের জায়গা একটু কম, তো d হচ্ছে দল গঠন করার উপায়। তাহলে আমরা এবার নিব কত? এই পর্যন্ত শেষ, তাহলে 5c3 তাহলে আমরা এখানে লিখব 5c হচ্ছে 3 ইনটু 2c2 2c2 তারপর 7c হচ্ছে 6 7c হচ্ছে 6। এটাকে ক্যালকুলেশন করলে আসবে 70। ওকে, তারপর ই হচ্ছে দল গঠন করার উপায়। ই দলটা যদি আমরা গঠন করি তাহলে 3c কত হবে? 4 5c4 5c4 ইনটু 2c2 2c2 ইনটু 7c5 7c হচ্ছে 5। এটাকে ক্যালকুলেশন করলে আসবে আমার 105। ঠিক আছে, এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে? 105। লাস্ট ইফ হচ্ছে দল গঠন করার উপায়, ইফ দল গঠন করার উপায়। তারপর ইফ হচ্ছে 5c5 মানে সর্বোচ্চ হয়ে গেছে, 5c হচ্ছে 5 তারপর হচ্ছে 2c2 তারপর হচ্ছে সর্বশেষ 7c4 7c হচ্ছে 4। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা আসবে আমার 32 মানে 35 ক্যালকুলেটরে আমরা একবারে রেজাল্ট করলে 35 আসবে। টোটাল এইগুলা সবগুলা যোগ করতে হবে। ঠিক আছে, টোটাল যদি আমরা যোগ করি তাহলে পাবো আমরা 342। ঠিক আছে, সেম ভাবে আমরা কাজটা করে টোটাল আমরা যোগ করলে 342 পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমরা এইটুকু যদি বুঝে থাকি তাহলে আমরা এই বাকিটুকু কোথায় দেখাবো বলো? জায়গায় তো নেই। তাহলে আমরা একটু প্রশ্নটা বুঝাই দিয়ে মিশাই দিয়ে তাহলে আমরা এখানে একটু দেখাই যোগটা। ঠিক আছে, এই যে উপরটাতে এইটুকু যোগ। তাহলে আমরা এখন লিখবো মোট হচ্ছে দল গঠন করার উপায়। মোট হচ্ছে দল গঠন করার হচ্ছে উপায়। ঠিক আছে, মোট দল গঠন করার প্রথমে পাইছি কত? 20 প্লাস 20 70 প্লাস 42 42 প্লাস 70 প্লাস 105 প্লাস হচ্ছে 35, সবগুলাকে যোগ করলে 342। তাহলে 342 প্রকারে দলটা গঠন করা যাবে, এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, যারা যারা লাইভটাতে আছো, যারা যারা বুঝো নাই, মানে যদি একটু সমস্যা মনে হয় তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে হচ্ছে ক্লাসটা রেকর্ডেড থাকবে, তোমাকে একটু ভাঙে ভাঙে প্রথম থেকে ক্লিয়ারলি দেখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তুমি এইটা যদি বুঝো বা এইটা যদি পারো, ঠিক আছে, তুমি পরবর্তী যেগুলা বিষয় আছে, পরবর্তী যে ম্যাথগুলো আছে সবগুলাই পারো। তো আমি তোমাদের জন্য একটু হোমওয়ার্ক দিব, তোমরা একটু হোমওয়ার্ক করে ফেলবা। যে হোমওয়ার্কটা আমি দিব এগুলো তোমরা নিজে করবা, বইয়ে তোমাদের আছে, সেখান থেকে তোমরা একটু হোমওয়ার্কটা করবা। এবং হচ্ছে যারা আমাদের পেইড ব্যাচে আছে তাদেরকে আমরা ক্লাসের শেষে হ্যান্ড নোট দিয়ে দিব। এই চ্যাপ্টারে যে হ্যান্ড নোটগুলো আছে এই হ্যান্ড নোটটা ফুল আমরা পিডিএফটা তোমাকে ক্লাস শেষে দিয়ে দিব। ওখান থেকে তোমরা যারা নোট করো না তারা ওখান থেকে করে ফেলবা। ঠিক আছে, এবং হোমওয়ার্ক যেগুলো আছে সেগুলো তোমরা করবা। প্রত্যেক দিন আমাদের ক্লাস হবে, কোন দিন কখন ক্লাস হবে আমাদের গ্রুপে দেওয়া হবে। এবং যারা এখনো কোর্স এনরোল করতে চাও, মানে টাকার সমস্যা, বলবা, অল্প টাকায় করবা তা বলবা, যেটাই করবা সেটা বলবা, আমাকে সুন্দর করে নক করবা। ঠিক আছে, তো হচ্ছে আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্ত থাকবে, কারণ আমরা প্রায় লং টাইম একটা ক্লাস করছি।
একটা চ্যাপ্টার করে ফেলছি। তোমরা কি কি হোমওয়ার্ক করবা আমি একটু বলে দিই, ঠিক আছে? সবাই বুঝছো? হ্যাঁ, সস্তা একটা কোশ্চেন, একদমই সস্তা, ঠিক আছে? একদমই সস্তা মানে একদমই সস্তা ব্যাপার না, ঠিক আছে? একদমই সস্তা একটা ব্যাপার। তাহলে আমরা একটু কি বলি, হোমওয়ার্ক যেগুলো আছে একটু বলে দিই। যে কোনো নাম্বারে, যে কোনো সমস্যা, যে কোনো কিছুতে হোয়াটসঅ্যাপ, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ নাম্বারটা আরেকবার বলি, 01833068875, ঠিক আছে? এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? ওকে, এখন হোমওয়ার্ক থাকবে তোমাদের অনুশীলনী হচ্ছে 20 নাম্বার, অনুশীলনী 20, তারপর অনুশীলনী 20, তারপর অনুশীলনী 22, অনুশীলনী 22, তারপর অনুশীলনী 20, অনুশীলনী 22, তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অনুশীলনী 25 নাম্বার, অনুশীলনী 23, ঠিক আছে? এই 3টা হোমওয়ার্ক করবা সবাই, হোমওয়ার্ক, ঠিক আছে? হোমওয়ার্ক করে আমাকে দিবা, সবাই হোয়াটসঅ্যাপে পাঠাইতে পারো, হোয়াটসঅ্যাপে পাঠাইও না, তোমরা পেজে দিবা, পেজের গ্রুপটাতে দিয়ে দিবা, ঠিক আছে? বা যারা যারা গ্রুপে অ্যাড হতে চাও পেজ পেজে, তারা গ্রুপে অ্যাড হবা। কখন কোন ক্লাস হবে তোমরা হচ্ছে লিখবা। ওকে, সবাই হচ্ছে ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে আবারও নাইম ভাইয়ের সাথে। আমার নাম হচ্ছে মূলত নাইম, ঠিক আছে? তোমরা হয়তো জানো। তো আবারও তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আমাদের হচ্ছে এই ছিল আমাদের যে কোনো সমস্যা, যে কোনো বিষয়ে সাজেশনের পিডিএফ যদি কেউ নিতে চাও তাও আমার সাথে যোগাযোগ করবা। যে কোনো বিষয়ে আমাকে হোয়াটসঅ্যাপ না করলে আমি আমার রিপ্লাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো হচ্ছে আমরা ক্লাসটা কত দিকে ভাইয়া? আমরা তো পুরানো বই মিলতেছে না ভাইয়া, আমার তো পুরানো বই মিলতেছে না, পুরানো বই মিলতেছে না। আমি একটু প্রশ্নটা বলতেছি, হ্যাঁ। 15 জন খেলোয়াড়ের মধ্যে 5 জন বল করতে পারে, 3 জন উইকেট-রক্ষক, মানে আসলে ভাইয়া, ঠিক আছে? বিপ্লব, তুমি ক্লাস শেষে আমাকে একটু নক করবা, হ্যাঁ? আমি চেষ্টা করব তোমাকে কিছু ইয়া করা যায় কিনা, ওকে? তারপর হচ্ছে মানে দেখবা একটু মিলাবা যে আমি কোশ্চিনটা দিছি যে 15 জন খেলোয়াড়ের মধ্যে 5 জন বল করতে পারে, 3 জন উইকেট-রক্ষক, মানে মূলত এটা কিন্তু পুরাতন বইয়েরই বলছি, আমার পুরাতন বই, তো পুরাতন বইয়ের বলছি, নতুন বইয়ের বলি নেই। তো পুরাতন বই যাদের তাদের সাথে কিন্তু মিলবে, ঠিক আছে ভাইয়া? বই মিলতেছে না, ওকে? ক্লাস শেষে যদি পিডিএফ, মানে তুমি যদি আমার আমার পেইড গ্রুপে অ্যাড হতে চাও আমাকে একটু বলবে, এগুলো অফলাইনে করতে চাইলে, ঠিক আছে? আমরা পড়াও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামীকাল ইনশাল্লাহ নতুন কোনো ক্লাসে বা নতুন কোনো চ্যাপ্টারে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।